হ্যালো স্টুডেন্টস, আজকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স স্কুল। তোমরা সবাই জানো আমার নাম কৌশিক সাহা। তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। সেটা হচ্ছে কি ক্যাপাসিটেন্স এবং ক্যাপাসিটার, ধারক এবং বাংলায় হচ্ছে ধারক এবং ধারকত্ব। তাহলে ফার্স্ট অফ অল আমরা হয়তো ভিডিওটাকে খুব বড় করব না, আমরা ছোট করে ভিডিওটার মধ্যে যেটুকু আলোচনাগুলো রাখবো। প্রথমে ধারকত্ব বা ক্যাপাসিটার জিনিসটা কি, ক্যাপাসিটেন্স কি, এবং সেখান থেকে কিছু ইউজফুল ফর্মুলা যার সাহায্য নিয়ে তোমরা প্রবলেম কী করে পরীক্ষায় সলভ করতে হয়, এখান থেকে কী ধরনের থিওরিক্যাল প্রশ্ন আসে, সেগুলো যেন এই একটা ভিডিও যদি তোমরা ভালোভাবে দেখো পুরো শেষ পর্যন্ত, তাহলেই যেন পুরো তোমরা পরীক্ষার জন্য এত রেডি হয়ে যাবে। আমি চেষ্টা করব তোমাদের এই ভিডিওটার মাধ্যমে বোর্ড এবং কম্পিটিটিভ সবটাই যেন ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যায়। তাই ভিডিওটাকে পুরো স্কিপ না করে তোমরা পুরোটা একদম সুন্দরভাবে দেখো। দেখে আশা করছি তোমরা আফটার কমপ্লিটিং দি টোটাল ভিডিও তোমরা ক্যাপাসিটার সম্বন্ধে পরীক্ষায় একদম সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। আমার নাম কৌশিক সাহা। তো শুরু করছি আমাদের ফিজিক্স স্কুলের এই নতুন একটা আমাদের চ্যাপ্টার, যার নাম হচ্ছে ক্যাপাসিট্যান্স। এবং তোমরা জানো যে আমি সমস্ত এই ভিডিওগুলো আমাদের ফিজিক্স স্কুল যে ফেসবুক পেজ আছে সেখানেও আমি শেয়ার করি। তো তোমরা সেখান থেকেও পেয়ে যাবে, ইউটিউবেও যেমন তোমরা পাবে তেমনি ফিজিক্স স্কুল এই ইউটিউব এই ফেসবুক পেজের মধ্যেও কিন্তু তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো ফার্স্ট অফ অল ক্যাপাসিটার জিনিসটা কি, ক্যাপাসিটার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা এনার্জিকে স্টোর করে রাখে এবং প্রয়োজন মতো সেই এনার্জিটাকে আমরা ব্যবহার করা যায়। এবং কিভাবে তৈরি করা হয়, তৈরি হয় দুটো প্লেটের মাধ্যমে। দুটো প্লেট, তাদের মাঝখানে একটা সেপারেশন থাকবে, রিপ্রেজেন্টেড বাই দিস। এই হচ্ছে আমাদের চিহ্নটা। তো ফার্স্ট অফ অল এই চিহ্নটা আমি একটা দিক বেঁকিয়ে রেখেছি, একটা দিক সোজা করেছি, এবং অনেক বইতে বা এটাও একটা অথেন্টিক যে দুটোই প্যারালাল, এত সমান সমান। কিন্তু এটা করা হয় শুধুমাত্র এই কারণের জন্য, এর কিন্তু আলাদা কোনো ব্যাপার নয় যে এই প্লেটটা পজিটিভ এই প্লেটটা নেগেটিভ, এমন কোনো ব্যাপার না। এটা শুধুমাত্র আলাদা করা হয় এই কারণের জন্য, দেখো এটা একটা ব্যাটারির মতো দেখতে। তো পরীক্ষার সময় তাড়াতাড়ি করে আঁকতে গিয়ে অনেক সময় যদি দুটো প্লেট আঁকতে গিয়ে যদি একটা ছোট একটা বড় হয়ে যায়, তাহলে এর মতো দেখতে হয়ে যেতে পারে। তো তখন ব্যাটারি আর ক্যাপাসিটারকে পার্থক্য করা যাবে না। তো সেই কারণের জন্য একটা প্লেটকে যদি বাকিয়ে দাও, তাহলে এটা আমাদের একটা কমন প্র্যাকটিস হয়ে যাবে যে এটা ক্যাপাসিটার আর এরকমভাবে আঁকা মানে হচ্ছে ব্যাটারি। তো আমি থ্রু আউট এই নোটেশনটা ইউজ করব, কিন্তু এটাও কিন্তু কোনো ভুল নয়, বা এটা যদি ইউজ করা হয় কোনো সমস্যাও হবে না। তো ফার্স্ট এই হলো কি একটা ক্যাপাসিটারের চিহ্ন। প্রথম কথা হচ্ছে ডিভাইসটাকে বলা হয়ে থাকে ক্যাপাসিটার, আর যে প্রপার্টির মাধ্যমে ও কিছুটা অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর করে রাখতে পারে, দ্যাট ইজ কল্ড ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটেন্সকে রিপ্রেজেন্ট করা হয় বা ক্যাপাসিটারকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল সি দিয়ে। তো সি স্ট্যান্ডস ফর ক্যাপাসিটেন্স। এর ইউনিট কি, ইউনিট হচ্ছে, আমি ছোট করে পুরো ব্যাপারটা একটু বলে দিই। ইউনিট হচ্ছে সাধারণত মানে এসআই সিস্টেম ফ্যারাড, কিন্তু ফ্যারাড হচ্ছে একটা অত্যন্ত বড় ইউনিট। তো সেই কারণের জন্য আমরা মেনলি ইউজ করি মাইক্রো ফ্যারাড। মাইক্রো মানে তোমরা জানো 10⁻⁻6 হয়। আর এটা হচ্ছে পিকো ফ্যারাড, পি 10⁻⁻12। এই দুটো মেনলি আমাদের ইউজ করা হয়। তো মাইক্রো ফ্যারাড আর হচ্ছে তোমার পিকো ফ্যারাড, এই দুটো দিয়ে প্রবলেম আসবে, যেটা তোমাদের কিন্তু প্রবলেম করতে গেলে ফ্যারাডে ট্রান্সফার করে নিতে হবে, ফ্যারাড ক্যাপিটালে। সিজিএস সিস্টেমে একটা ইউনিট আছে, সেটা হচ্ছে ইএসইউ, এবং সেটা বড় একটা ইউজ হয় না, কিন্তু জেনে রাখো ইএসইউ অ্যাকচুয়ালি চার্জেরও ইউনিট হয় সিজিএস সিস্টেমে। ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আবার ইএসইউ পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিটও হয়, আবার ইএসইউ ক্যাপাসিটেন্সের ইউনিটও হয় সিজিএস সিস্টেমে। তাই সিজিএস করতে গেলে তোমায় কিন্তু ইএসইউ লেখার পর এটা তুমি ক্যাপাসিটেন্স ইউজ করছো নাকি পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য ইউজ করছো নাকি চার্জের জন্য ইউজ করছো লিখে দিতে হয়। তো সেই কারণের জন্য প্রবলেমটা সবসময়ের জন্য এসআইতে করলে আমাদের সুবিধা, ওতে ফ্যারাড মানে ক্যাপাসিটেন্সকেই বোঝায়। কিন্তু রিলেশনটা একটু বলে রাখি, সেটা হচ্ছে 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 9 × 10⁻11 এত ইএসইউ অফ ক্যাপাসিটেন্স। 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 9 × 10⁻11 এত ইএসইউ অফ ক্যাপাসিটেন্স। তো আমরা এটাকে যদি সিজিএস ইউজ হয়, সিজিএস এ বড় একটা ইউজ করবো না, শুধুমাত্র জেনে রাখো একটা শর্টকাট এমসিকিউর জন্য লাগতে পারে। তো ফিরে আসে আমাদের আলোচনা, যে দুখানা প্লেট থাকবে, একটা প্লেট হচ্ছে পজিটিভ প্লেট, আমি যে কোনো একটাকে প্লাস যে কোনো একটাকে মাইনাস বলতে পারি, একটা প্লাস একটা মাইনাস।
এবং অবভিয়াসলি একটা প্লেটের মধ্যে যদি প্লাস কিউ হয় আর একটা প্লেটের মধ্যে মাইনাস কিউ চার্জ হবে, এবং দুটো মিলিয়েই কিন্তু আমরা বলি যে ক্যাপাসিটেন্স এই ক্যাপাসিটারের মধ্যে চার্জ আছে কিউ, কিন্তু ক্যাপাসিটারের চার্জ কিউ মানে হচ্ছে একটা প্লেট প্লাস একটা প্লেট মাইনাস, এবং দুটো প্লেটের মধ্যে একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ চার্জ থাকবে। নেক্সট আবার এখানে যদি আমরা এটাকে একটু আঁকলাম, এই যে দুটো প্লেট আছে, একটা তার মানে পজিটিভ প্লেট, এই একটা প্লেট হচ্ছে নেগেটিভ প্লেট। ভি প্লেটের পোটেনশিয়ালটাকে বলছি ভি প্লাস, আর মাইনাস প্লেটের পোটেনশিয়ালটাকে বলছি ভি মাইনাস। তাহলে এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি প্লাস মাইনাস ভি মাইনাস, পোটেনশিয়াল ডিফারেন্স এটাকে আমরা বলি হচ্ছে ভি। তাহলে কতটা চার্জ স্টোর হয়ে থাকবে, এই যে কিউ লিখেছি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিভি। এটা হচ্ছে একটা ক্যাপাসিটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলার মধ্যে একটা। ক্যাপাসিটরের মধ্যে কতটা চার্জ থাকবে সেটা কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি। সি মানে হচ্ছে ক্যাপাসিটেন্স, আর ভি হচ্ছে দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। এবার এই সংক্রান্ত ছোট একটা যদি নিউমেরিক্যালস যদি প্রবলেম দেওয়া হয়, সেটা হচ্ছে কি, যে বলছে যে আমাদের এই পজিটিভ প্লেটের এইখানে এই পয়েন্টে পোটেনশিয়ালটা হচ্ছে লেট 10 ভোল্ট, আর এই প্লেটের পোটেনশিয়ালটা বলছে হচ্ছে তোমার 2 ভোল্ট। ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে আমাদের 5 মাইক্রোফ্যারাড। তাহলে কতটা চার্জ এই ক্যাপাসিটরের মধ্যে স্টোর হয়ে থাকবে, এবং কোন প্লেটটা পজিটিভ কোন প্লেটটা নেগেটিভ। যেই প্লেটের সঙ্গে হায়ার পোটেনশিয়াল যোগ করা আছে সেটা হচ্ছে প্লাস, আর যে প্লেটের সঙ্গে নেগেটিভ মানে কমন পোটেনশিয়াল করা আছে বা 2 ভোল্ট সেটা হচ্ছে মাইনাস। এই দুটোরই ম্যাগনিটিউড হচ্ছে কিউ। আমি বললাম কি কিউ ইজ ইকুয়াল টু সি ভি, আর ভি মানে হচ্ছে ভি প্লাস মাইনাস ভি মাইনাস। তাহলে এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে যাবে সি, সি এর ভ্যালু হচ্ছে 5 মাইক্রোফ্যারাডকে নিয়ে যেতে হবে 5 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড হয়ে গেল, ইন্টু ভি, ভি প্লাস মাইনাস ভি মাইনাস মানে 10 মাইনাস 2। দিস মিন্স তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 8, তাহলে 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত কুলম। তো এটা অ্যান্সার করা যেতে পারে 40 মাইক্রো কুলম। তার মানে নিশ্চয়ই এখনো পর্যন্ত যা আমরা আলোচনা করলাম সেখান থেকে বোঝা গেল যে দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটাই কিন্তু আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। কখনো এরকম নয় যে প্লাস প্লেটের পোটেনশিয়ালটা যত সেটাকে আমরা ট্রিট করব, বা মাইনাসেরটা যত ততটাই ট্রিট করব। আমরা দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে নেব। এবার সাধারণত যেটা হয় সেটা হচ্ছে একটা প্লেটকে আমরা পজিটিভ করে দিই, আরেকটা প্লেট গ্রাউন্ড করা থাকে। তা যদি গ্রাউন্ড করা থাকে তাহলে অবভিয়াসলি এই পয়েন্টের যে পোটেনশিয়াল, যদি আমরা এটা আবার 10 ভোল্ট হয়, তাহলে এই আগের প্রবলেমের এটা যদি আমাদের হতো 5 মাইক্রোফ্যারাড, তাহলে অবভিয়াসলি এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তখন 10 ভোল্টই হতো। তা 10 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে তখন চার্জ হয়ে যেতে হচ্ছে আমাদের 50 মাইক্রো কুলম। অবভিয়াসলি 10 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। ক্লিয়ার? বোঝা গেল নিশ্চয়ই। এবার নেক্সট হচ্ছে আমাদের কত রকমের ক্যাপাসিটর আমরা পড়বো। অনেক ধরনের ক্যাপাসিটর আমাদের পড়তে হয়, তার মধ্যে মেন যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। সেটা একটু দেখি। তাহলে আশা করছি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে। একটু নোট করে নিও তোমরা ভিডিওটাকে পিছিয়ে নিয়ে। নেক্সট টাইপ অফ ক্যাপাসিটর। অনেক টাইপ হয়, কিন্তু মেইনলি আমরা যেটা নিয়ে গুলো নিয়ে ডিসকাস করব সেটা লিখছি টাইপস অফ ক্যাপাসিটরস। যেটা মেন হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। যেটা রিপ্রেজেন্টেড বাই দিস, মানে এই যে প্যারালাল দুটো প্লেট, এই মানে মেইনলি ক্যাপাসিটরের যে নোটেশনটা সেটাই প্যারালাল প্লেট ক্যাপাসিটর। দুখানা প্লেট থাকবে, একটা প্লেট গ্রাউন্ড করা আছে। 2 নম্বর হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটর। এখানে কি হয়, এখানে হচ্ছে দুটো কনসেন্ট্রিক স্পেয়ার থাকে। দুটো কনসেন্ট্রিক স্পেয়ার, সেন্টারটা হচ্ছে এখানে, একটা প্লেটে যোগ করা, এই প্লেটটাকে প্লাস করে দেওয়া হয়েছে, তাহলে ইনডিউস হয়েছে এখানে মাইনাস কিউ। জানো ইন্ডাকশন মেথড, যে প্লাস কিউ চার্জ যদি ভেতরেটাকে আমি স্পেয়ারটাকে যোগ করি তাহলে বাইরে একটা মাইনাস কিউ ইনডিউস হবে, এবং এই সারফেসটাকে আমি গ্রাউন্ড করে দিয়েছি। তাহলে যে ক্যাপাসিটরটা তৈরি হবে সেটাকে বলে স্ফেরিক্যাল ক্যাপাসিটর। এই স্ফেরিক্যাল ক্যাপাসিটরের মধ্যে আরেকটা পার্ট, সেটা হচ্ছে আইসোলেটেড ক্যাপাসিটর। এটা হচ্ছে একটাই স্পেয়ার থাকবে, আর বাইরেরটা হচ্ছে, বাইরের যে রেডিয়াস এটাকে যদি আমি বলি এটা এ, আর এটা যদি বি হয়, তাহলে এখানে এই ক্ষেত্রে বি এর টেন্ডিং টু ইনফিনিটি।
মানে একটা আইসোলেটেড, মানে এখানে কোনো এখানে যদি আমি একটা চার্জ দেওয়া হয় কিউ, তাহলে যে স্ফেরিক্যাল যে ক্যাপাসিটরটা তৈরি হবে সেটা হচ্ছে আইসোলেটেড ক্যাপাসিটর, মানে এখানে আউটার যেটা সেটা হচ্ছে ইনফিনিটি আছে। আর নাম্বার 4 যেটা খুব কম ইউজ হয়, মানে আমরা এখানে এটা ডিসকাস করবোই না, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, দেখতে সিলিন্ডারের মতো। এটা কোথায় দেখেছো আমি একটু বলে দিচ্ছি। বাড়িতে যে আমাদের যে ফ্যান আছে, এইবার মানে আমাদের সিলিং ফ্যান, ওই সিলিং ফ্যানে অনেক সময় দেখবে গরম পড়েছে, গরমকালে পাখা ঘুরতে ঘুরতে কম ঘুরছে, তো ইলেকট্রিশিয়ান এসে বলে যে কয়েলটা খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কয়েল খারাপ হয়ে যাওয়া মানে হচ্ছে ক্যাপাসিটারটা কিছু গন্ডগোল হয়েছে, ক্যাপাসিটারটা আর নিতে পারছে না, কেননা ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনসের জন্য। তো তখন ক্যাপাসিটারটাকে চেঞ্জ করে। ওই যে ক্যাপাসিটারটা দেখবে একদম একটা সিলিন্ডারের মধ্যে দেখতে হয়, সাদা রঙের সাধারণত, ওইটা হচ্ছে আমাদের এই সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। তো সেটা আমরা এখানে ইউজ করি। আমাদের আজকের ক্লাসের জন্য আমরা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটারে কত হয়, কি ক্যাপাসিটেন্স হয়, আমরা খুব একটা ডিসকাস করবো না। এটাকে বাদ দিয়ে বাকি তিনটে আমরা ডিসকাস করবো যে কি হয় না হয়। কেমন বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটর, দ্বিতীয়টা স্ফেরিক্যাল ক্যাপাসিটর, তারপর হচ্ছে আইসোলেটেড ক্যাপাসিটর। তো আমরা এগুলো ফার্স্ট প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ওকে, তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটর একটু বড় করে আমি আঁকছি। এখানে এই প্লেটটাকে দেওয়া হয়েছে সাপোজ প্লাস কিউ, তাহলে এখানে ইনডিউসড হয়েছে এখানে একটা মাইনাস কিউ, এবং এই বাইরের সারফেসটাকে গ্রাউন্ড করে দিয়েছি, যেটা তৈরি হলো এটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তাহলে এর ক্যাপাসিট্যান্স কত? যে কোন আমি যে আগে যে ফিল্ড যেগুলো আঁকলাম তার মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই ভিতরে বা ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন বের করতে গেলে সব ক্ষেত্রে তিনটে লাইন আমি লিখছি বা কনসেপ্ট হিসেবে লিখছি, যে তিনটে যদি তুমি মনে রাখতে পারো তাহলে যে কোনো ক্যাপাসিটরে ক্যাপাসিট্যান্স নিয়ে বের করতে পারবে, ইনক্লুডিং সিলিন্ড্রিক্যাল, যেটা আমি বললাম যে তোমাদের আমি আজকে বলবো না আলোচনার মধ্যে। কনসেপ্ট কি? প্রথমে হচ্ছে এই যে দুটো প্লেটের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড কত। প্রশ্ন হচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ড কি করে হলো। এই দেখো প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে প্লাস কিউ থেকে মাইনাস কিউ এর দিকে আমাদের ইলেকট্রিক ফিল্ড থাকবে। এবার প্যারালাল আঁকলাম মানে হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এক্ষেত্রে কেন ইউনিফর্ম একটু পরে ডিসকাস করছি। তাহলে ফার্স্ট হচ্ছে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড। ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড বিটুইন দি প্লেটস। ফাইন্ড ইলেকট্রিক ফিল্ডস বিটুইন দি প্লেটস, ফার্স্ট স্টেপ। নাম্বার 2 কি? ইলেকট্রিক ফিল্ড, এটাকে বলছি মনে করো ই দিয়ে। এবার আমার প্রিভিয়াস যে একটা আমরা ভিডিও তৈরি করেছি সেখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়ালের মধ্যে রিলেশন, যদি ওটা তোমরা দেখেছো নিশ্চয়ই, যদি দেখো বা না থাকলেও আমি এটাকে আমার ডিসক্রিপশন বক্সে পাঠিয়ে দেবো, যে ওখান থেকেও দেখে নিতে পারবে। তাহলে ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি। যখন ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম তখন হচ্ছে ই ইকুয়াল টু ভি বাই ডি। ভি মানে কি? যে দুটো প্লেট বা দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয়, আর ডি হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, তাহলে ভি বাই ডি ইকুয়াল টু হচ্ছে ই। আর অথবা অনেক সময় হয় ই ইজ ইকুয়াল টু, একটা মড নেওয়া হয়েছে, তুমি ভাব দিয়ে পড়ো সেটা মাইনাস সাইন ছিল, এখানে মড নেওয়া হয়েছে, ই ইজ ইকুয়াল টু হচ্ছে ডিভিডিআর। এই দুটোই আমাদের ইউজ করতে হতে পারে ইলেকট্রিক ফিল্ড পাওয়ার পর। সেখান থেকে কি পাবো? এখান থেকে ভি পেয়ে যাবো, মানে এখান থেকে পাবো হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি, আর এখান থেকে পাবো হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিআর, মানে ই ডিআর। মড করতে গেলে একটা মাইনাস সাইন ছিল, তোমরা নিশ্চয়ই জানো। এটা হচ্ছে তোমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি আমি এখানে এই মুহূর্তে বলি, বা এটাকেও যদি বলি, তাহলে ভি এ মাইনাস ভিবি, সরি ভিবি মাইনাস ভি এ। আমরা বলেছিলাম যেটা মাইনাস থাকে সেটা নিচে থাকে, রাইট? তাহলে ভিবি মাইনাস ভি এ ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি ই ডিআর, বা ই ডট ডিআর থেকে ই ডিআর। এই দুটো ফর্মুলা থেকে আমাদের পেয়ে যাবো হচ্ছে নেক্সট স্টেপ ভি কত, বা পোটেনশিয়াল ডিফারেন্স কত দুটো প্লেটের মাঝখানে। আর নাম্বার 3 এখান থেকে আমরা পেলাম সি কিউ ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু ভি। তাহলে এখান থেকে সি ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে যাবে কিউ ডিভাইডেড বাই ভি। ব্যাস, তিনটে স্টেপ। যে কোনো কিছু স্পেরিক্যাল ক্যাপাসিটর হোক, আইসোলেটেড ক্যাপাসিটর হোক, বা হচ্ছে আমাদের যাই হোক না কেন প্যারালাল প্লেট হোক, আমাদের তিনটে এই স্টেপ যদি আমরা মনে রাখি তাহলে যে কোনো সময় যে কোনো ক্যাপাসিটেন্স আমরা বের করতে পারবো। তাহলে এবার এটার জন্য এই পয়েন্টসগুলো পরপর করে আসি। দেখো ফার্স্ট এখানে প্লাস কিউ চার্জ আছে, আমি ধরে নিলাম এই প্যারালাল প্লেট যে ক্যাপাসিটরটা আছে তার প্লেট এরিয়া হচ্ছে এ। ফার্স্ট অফ অল এখানে আমি
প্যারালাল প্লেট তো আঁকলাম এরকম ভাবে, প্লেটগুলো কিভাবে আছে স্যার, সে প্লেটগুলো কিভাবে আছে সেটা অ্যাকচুয়ালি এরকম, আমি যদি নিই এইভাবে, এই একটা প্লেট, এইভাবে একটা আছে প্লাস প্লেট, আর এই হচ্ছে একটা মাইনাস প্লেট, এইভাবে অ্যাকচুয়ালি আছে। তো তোমাদের দেখো এখান থেকে দেখলে শুধুমাত্র আমাদের এই একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, একটা লাইন, সেই লাইনটা আমি এঁকেছি। অ্যাকচুয়ালি প্লেটটা আছে কিন্তু এরকম ভাবে ভেতরের দিকে, এই একটা প্লেট আর এই আর একটা প্লেট। তা প্লেট এরিয়া যদি আমাদের এ হয় তাহলে অবভিয়াসলি আমাদের এখান থেকে সারফেস চার্জ ডেনসিটি, কেননা এটা একটা ইনফাইনাইট প্লেনের মতো কাজ করছে, ইনফাইনাইট শীট, তাহলে কিউ হচ্ছে আমাদের চার্জ আর এ হচ্ছে এরিয়া, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে একটা সারফেস চার্জ ডেনসিটি সিগমা। তাহলে এখান থেকে এর এই প্লেটটার সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে প্লাস সিগমা আর এর হচ্ছে মাইনাস সিগমা। তাহলে আমরা একটুখানি রিকল করি আমাদের নলেজকে, যদি কোনো একটা ইনফাইনাইট শীটের প্লাস সিগমা সারফেস চার্জ ডেনসিটি হয় তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন কোন দিকে, প্লাসের জন্য অ্যাওয়ে হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা হবে এদিকে, এবং তার ভ্যালু কত হয় সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। এটা গাউসেস থেকে আমরা পেয়েছি, গাউসেস ল থেকে। আবার যদি আমাদের এখানে মাইনাস সিগমা হয় তাহলে এই একই পয়েন্ট আমি এখানে যদি আঁকি তাহলে দেখা যাবে টুয়ার্ডস হবে, তাহলে মাইনাস সিগমার জন্য এদিকে হোক এটাও এদিকে আসবে টুয়ার্ডস, এদিকে হোক এটাও হবে হচ্ছে তোমার এটার দিকে। সিমিলারলি প্লাস সিগমার জন্য এটাও অ্যাওয়ে বা এদিকে পয়েন্ট হলে এটাও হবে কিন্তু অ্যাওয়ে পয়েন্ট। তাহলে আমাদের মাইনাস সিগমার জন্য টুয়ার্ডস এবং এর ভ্যালু হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। তাহলে এবার এখানে দুটো প্লেট আছে, দুটো প্লেট প্যারালাল এবং এদের প্লেট এরিয়া দুটোর ক্ষেত্রে সেম আছে এবং মাঝের ডিসটেন্সটা হচ্ছে আমাদের ডি। এই প্রত্যেকটা কিন্তু প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কন্ডিশন, যে প্লেট এরিয়া হচ্ছে এ এবং এই ডি এর ডাইমেনশনটা এর তুলনায় কম্পারেটিভলি অনেক কম, যাতে করে আমরা এখানে তুমি জানো যে এটা করতে গেলে কিন্তু সিগমাটা হচ্ছে ইনফাইনাইট শীট, তো ইনফাইনাইট কনসেপ্টটা দেওয়ার জন্য আমরা বলবো কিন্তু এই ডি এর ভ্যালুটা মানে ডি এর ডাইমেনশন যেটা দুটো প্লেটের মধ্যে ডিফারেন্সটা সেটা কিন্তু এর তুলনায় খুব কম। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এর মাঝখানে যে কোনো পয়েন্ট যদি আমি এটাকে কনসিডার করি, এই প্লাস সিগমার জন্য কোন দিকে হবে, এদিকে হবে, লেট ইট বি E1, তার ভ্যালু কত সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, এটা প্লাস সিগমার জন্য তাই জন্য অ্যাওয়ে হলো। এখানে মাইনাস সিগমার জন্য কোন দিকে হবে টুয়ার্ডস মাইনাস সিগমা, তাহলে এই একই পয়েন্টে আরেকটা আসবে হচ্ছে আমাদের E2, তারও ভ্যালু কত সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। তাহলে দুটোর ভ্যালু একই দিকে আছে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড এই ভিতরে এই দুটো প্লেটের মাঝখানে E ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট, তার মানে দুটো অ্যাড করলে হয় সিগমা ডিভাইডেড বাই 2টা ক্যান্সেল হয়ে গেল সিগমা বাই এপসাইলন নট। তাহলে ফার্স্ট স্টেপ যেটা কিনা ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড বিটুইন দি প্লেটস সেটা পেয়ে গেলাম, তার ভ্যালু এখানে কত হলো সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। এবার কথা হচ্ছে স্যার এই যে এখানে কোনো ডিসটেন্সের তো কোনো সম্পর্ক নেই, ই এর ভ্যালুটা যেটা পাওয়া হয়েছে তার মানে ডি এর উপর ডিপেন্ড করছে না, মানে কোনখান থেকে কত ডিসটেন্স পর্যন্ত ম্যাটার করছে না, এখান থেকে এখানে এখানে মানে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেম, তাই জন্য ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সেই জন্যই প্রথমে আমি যখন লাইনগুলো রেখেছিলাম প্যারালাল রেখেছিলাম, কেননা তোমরা জানো প্যারালাল লাইনস অফ ফোর্স মানে হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাই জন্য সিগমা বাই এপসাইলন নট। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য নেক্সট স্টেপ আমাদের হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইকুয়াল টু ইডি বের করা। তাহলে ই তো পেয়ে গেলাম, ডিও জানা আছে। আচ্ছা এখানে একটু ফিরিয়ে দিই কারণ আমাদের লাস্টে আবার কিউ লাগবে, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ এপসাইলন নট, সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। তাহলে এবার এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে ভি ইকুয়াল টু ই ইন্টু ডি, ই এর জায়গায় আসছে কিউ ডিভাইডেড বাই এ এপসাইলন নট আর নিচে আসবে হচ্ছে ই ইন্টু ডি কমপ্লিট। ভি পেয়ে গেলাম, বক্স করে দিলাম, এটা হচ্ছে ভি। এটা সেপারেট প্রবলেম হতে পারে যে এতটা চার্জ দেওয়া হলে প্যারালাল প্লেটের জন্য কি হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু দিস। আর ফাইনাল হচ্ছে আমাদের 3 নম্বর, সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের ফাইনাল সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে সি ইজ ইকুয়াল টু এখানে কিউ বাই ভি করলে ঠিক 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 দেখো কিউ বাই ভি, তাহলে এপসাইলন নট এর উপরে যাবে, ডি নিচে চলে আসবে, তাহলে এপসাইলন নট ইনটু এ ডিভাইডেড বাই ডি। এটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটর যেখানে এই মাঝের প্লেটটা শুধু এয়ার ফিল্ড আছে, সেজন্য আমাদের এপসাইলন নট দ্যাট ইজ পারমিটিভিটি ইন ফ্রি স্পেস এটা আমরা পেয়েছি, এপসাইলন নট ইনটু এ ডিভাইডেড বাই ডি। একদম মাথার মধ্যে নিয়ে নিতে হবে যে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইনটু এ ডিভাইডেড বাই ডি। এবং এপসাইলন মানে কি, এই মাঝখানে প্লেট এরিয়াটা হচ্ছে আমাদের নেই, প্লেট এরিয়াটা সরি মাঝখানে কোনো এরিয়া আছে, অন্য কোনো ডাইইলেকট্রিক নেই। ডাইইলেকট্রিক থাকলে কি হয় আমরা সেটা আসছে এবার গ্র্যাজুয়েটলি দেখো।
প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক। তো অবভিয়াসলি এটা জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে স্যার ডাইইলেকট্রিক জিনিসটা কি। তো তুমি যে ফ্যানের কথা একটু আগে বললাম সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, যদি তুমি ভেতরে ওটা খুলো একটু, কেন বাড়িতে খারাপ মানে পাওয়া যেতেই পারে, দেখা যাবে কি যে তুমি দুটো প্লেটের মতো ভাবে যে রোলিং করা আছে, ওর মাঝখানে একটা আঠা দিয়ে আটকানো একটা অংশ আছে, দুটো অ্যালুমিনিয়াম কয়েল বা এরকম দেখতে দেখতে অ্যালুমিনিয়াম কয়েলের মতো, মাঝখানে একটা, ওটাকে ইনসুলেটর বলে। মানে ডাইইলেকট্রিকের একটা অন্য একটা টার্মও আছে ইনসুলেটর। তো ডাইইলেকট্রিক যে মুহূর্তে দেওয়া হয় তখন কি হয়, ক্যাপাসিটেন্সের ভ্যালু চেঞ্জ হয় কি না, বা চেঞ্জ হলেই বা কেন হয়, সেটা জানতে গেলে আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে হোয়াট ইজ ডাইইলেকট্রিক। ওকে, আমি একটু জাস্ট বলি, ডাইইলেকট্রিক হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে পোলার ডাইইলেকট্রিক আর একটা হচ্ছে নন পোলার ডাইইলেকট্রিক। তো পোলার ডাইইলেকট্রিক এবং নন পোলার ডাইইলেকট্রিক কি? ফার্স্ট অফ অল, এই যদি মনে করা যাক এই যে প্যারালাল প্লেট আছে আমাদের, এখানে আবার আমি বলছি প্লাস সিগমা, এদিকে আছে হচ্ছে মাইনাস সিগমা, একটু আগে যেমন বললাম। তো মাঝখানে ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তার ডিরেকশনটা প্লাস থেকে মাইনাস থেকে, লেট ইট বি রিপ্রেজেন্টেড বাই ই নট। প্লাস সিগমা থেকে মাইনাস সিগমার দিকে ইলেকট্রিক ফিল্ড, তার ভ্যালুটা হচ্ছে ই নট। আমি একদম প্রথমে আর শেষে আমি দেখালাম, এটা হচ্ছে ই নট। এবারে মাঝখানে আমি এখন একটা ডাইইলেকট্রিক প্লেস করেছি, মাঝখানে পুরো জায়গাটা জুড়ে একটা ডাইইলেকট্রিক প্লেস করা হয়েছে। এবার ডাইইলেকট্রিক যেটা আমি বললাম যে দু রকমের হয়, একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে নন পোলার। পোলার ডাইইলেকট্রিক, নন পোলার ডাইইলেকট্রিক। পোলার ডাইইলেকট্রিক হচ্ছে যে, ফর এক্সাম্পল পোলার ডাইরেক্ট এক্সাম্পল যদি দিই আমরা, H2O মাঝখানে অক্সিজেন, দুদিকে হচ্ছে হাইড্রোজেন আছে, তাহলে মানে প্লাস আর মাইনাসের মধ্যে একটা ডিস্টেন্স আছে, H হচ্ছে প্লাস আর O হচ্ছে মাইনাস। তাহলে এদিকে হচ্ছে মনে করো প্লাস, এদিকে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস, তার মানে প্লাস আর মাইনাসের মাঝখানে একটা ডিস্টেন্স আছে, সেটা যদি আমি ডি দিয়ে রিপ্রেজেন্ট করি বা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা প্লাস কিউ চার্জ, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, তাহলে একটা ডাইপোল মোমেন্ট পাওয়া যাবে। মানে পোলার ডাইইলেকট্রিকের নর্মাল অবস্থাতেই, মানে আমি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই না করলেও যে ছোট ছোট মলিকিউলস গুলো আছে, ওই মলিকিউলস গুলো কিন্তু একটা করে ডাইপোল মোমেন্ট তৈরি করে, তার ভ্যালু কত? কিউ ইনটু এল, চার্জ ইনটু ডেনসিটি। ডিসটেন্স কোন, ডিরেকশন কোন দিকে? মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই না করি, মানে এই দুটো কেসই আমি বলছি, কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু জিরো যদি অ্যাপ্লাই না করা হয়, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে কিন্তু নন পোলারের প্লাস আর মাইনাস সুপার ইম্পোজ করে থাকে অক্সিজেন মলিকিউল। তাহলে O2 এর ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে প্লাস আর মাইনাস কিন্তু একসঙ্গে আছে, তার মানে নর্মাল অবস্থাতেও আমাদের এখানে ডাইপোল যেটা পেয়েছিলাম, ডাইপোল P ইকুয়াল টু কিউএল, কিন্তু এখানে কিন্তু নর্মাল কোনো ডাইপোল মোমেন্ট পাওয়া যাবে না। কিন্তু যেই মুহূর্তে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, যেই মুহূর্তে ইলেকট্রিক ফিল্ড নট ইকুয়াল টু জিরো হয়ে যাবে, এখানে একটা কথা বলি, তাহলে ই ইকুয়াল টু জিরোতে যেটা প্রত্যেকটা মলিকিউলের জন্য যে পি ইজ ইকুয়াল টু কিউএল, তাহলে কি স্যার আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই না করলেও একটা ডাইপোল মোমেন্ট পাবো, বা ইলেকট্রিক ফিল্ড তার জন্য কি তৈরি হবে? উত্তর হচ্ছে না। কেন? ইলেকট্রিক ফিল্ড যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি আমি অ্যাপ্লাই না করি, তাহলে ডাইপোলগুলো র্যান্ডাম ওরিয়েন্টেশন থাকে, র্যান্ডামলি ওরিয়েন্টেড হয়ে থাকে। তাই প্রত্যেকটার জন্য মাইনাস প্লাস, এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, এটার জন্য মাইনাস থেকে প্লাস, এটার জন্য মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস, ডিরেকশনটা র্যান্ডাম ওয়েতে থাকে বলে আলটিমেটলি নেট ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু জিরো হয়ে যায়। তাই নোট আমরা কোনো ডাইপোল কোনো মোমেন্ট পাবো না ইলেকট্রিক ফিল্ড জিরো থাকলে। প্রত্যেকটার জন্য আছে, কিন্তু টোটাল অ্যাজ এ হোল ইলেকট্রিক ফিল্ড জিরো হলেও পাওয়া যাবে না। আর এর ক্ষেত্রে তো পি ইকুয়াল টু জিরো অবস্থাতেই আছে। এবার যদি ই নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে পোলারের ক্ষেত্রে কি হবে? এই সমস্ত যে র্যান্ডাম ওরিয়েন্টেশন ছিল, ওরা প্রপারলি ওরিয়েন্টেড হয়ে যাবে। কোন দিকে ওরিয়েন্টেড হবে? যেদিকে ইলেকট্রিক ফিল্ড থাকবে। যদি ইলেকট্রিক ফিল্ড আমি এদিকে অ্যাপ্লাই করি, তাহলে মাইনাস যাবে এদিকে, প্লাস যাবে ওদিকে। কেন? কারণ এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। তাহলে কিউ যদি পজিটিভ হয়, যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে ফোর্স, কিউ নেগেটিভ হলে যেদিকে ইলেকট্রিক ফিল্ড তার উল্টো দিকে। তাহলে কিউ নেগেটিভ হওয়ার জন্য মানে ইলেকট্রন চলে আসবে এদিকে, আর প্লাস চলে যাবে এদিকে। প্রত্যেকটার জন্য ওরিয়েন্টেশনটা দাঁড়াবে হচ্ছে মাইনাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, এরকম ভাবে। আর ওর ক্ষেত্রে প্লাস আর মাইনাস যেটা কিনা একই সঙ্গে চলে, এবার মাইনাস চলে আসবে এদিকে, প্লাস চলে আসবে এদিকে, ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয়। তার মানে এবার কিন্তু আমি সব অবস্থাতেই, মানে ইলেকট্রিক ফিল্ড যদি নট ইকুয়াল টু জিরো হয়, সে পোলার হোক বা নন পোলার হোক, আমরা একটা কিন্তু ডাইপোল মোমেন্ট পাচ্ছি।
এবং ডাইপোল মোমেন্ট এই যে ওরিয়েন্টেশন এবং ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউমে, এই যে এর ভলিউমটা যতটা হলো পার ইউনিট ভলিউমে যতটা ডাইপোল মোমেন্ট পাওয়া যায় তাকে আবার নতুন একটা টার্ম বলে, তাকে বলে পোলারাইজেশন ভেক্টর। এবং এই ফ্যাক্টরটাকে, এই যে ফেনোমেননটা, যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম এবং তার ফলে আমরা একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট পেলাম, এই যে ঘটনাটা, এই যে ফেনোমেননটা, তাকেও বলে পোলারাইজেশন। তাহলে পোলারাইজেশন হওয়ার পর যেহেতু পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট পি পেয়ে গেলাম, তাহলে আমরা ডাইপোল পড়ার সময় পেয়েছিলাম না যে পি থাকলে একটা ইলেকট্রিক ফিল্ডও হবে। তাই কারণের জন্য একটা কিন্তু এবার যেই মাত্র এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা ওকে রাখবো, একটা ওর মধ্যে ইলেকট্রিক ফিল্ডও তৈরি হবে এবং তাকে বলে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। তার মানে এবার দেখো, এই যে ডাইইলেকট্রিক প্লেস করেছে ওটা পোলার হোক বা নন পোলার হোক, তাহলে কিন্তু আমরা যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইনটের মধ্যে যদি রাখা হয়, তাহলে ওখানে কিন্তু একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্টও পাবো, মানে পোলারাইজেশন হয়েছে, এবং একটা ইলেকট্রিক ফিল্ডও পাবো, এবং তাকে বলে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। কোন দিকে হবে? দেখো মাইনাসগুলো চলে এসছে, আমার ইলেকট্রিক ফিল্ড যদি ডান দিকে হয় মাইনাসগুলো দিকে এসছে, প্লাস চলে আসছে ডান দিকে, তাহলে সমস্ত মাইনাসগুলো চলে আসবে হচ্ছে তোমার বাদিকে, আর সমস্ত প্লাসগুলো চলে আসবে ডান দিকে। প্লাসগুলো চলে আসছে। এখানে কিন্তু কন্ডাক্টরের সঙ্গে পার্থক্য আছে। কন্ডাক্টরের মাইনাস প্লাসের জন্য রেসপন্সিবল হচ্ছে ফ্রি ইলেকট্রনস, কিন্তু এখানে কিন্তু ডাইইলেকট্রিকে কোনো ফ্রি ইলেকট্রনস থাকে না। এখানে এই যে ডাইপোলগুলো ওরিয়েন্টেশনের জন্য এই একদম বাঁদিকে থাকে মাইনাস আর ডান দিকে প্লাস, তাহলে মাঝে এই প্লাস বাঁঝেরগুলো কি হয়, এই প্লাস আর মাইনাস একে অপর ক্যান্সেল করে দেয়, প্লাস মাইনাস ক্যান্সেল করে দেয়। তাই একমাত্র একদম এক্সট্রিম লেফটের যে মাইনাসগুলো আছে সব চলে এলো এখানে, আর একদম এক্সট্রিম রাইটের যে প্লাসগুলো আছে সেগুলো চলে এলো এদিকে। তাই এটা আঁকার সময় একটা জিনিস মাথায় রাখবে, যতগুলো নাম্বার অফ মাইনাস আসবে ততগুলোই নাম্বার অফ প্লাস আসবে। আমি এখানে 5খানে এঁকেছি, 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, এতগুলো সেম সেম নাম্বার যেন হয়। তারপর ডাইইলেকট্রিক স্ল্যাব টেস্ট করলে আমাদের এই একটা পোলারাইজেশন হওয়ার জন্য এর ভিতরে একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড হবে। নেক্সট হচ্ছে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনটা কোন দিকে? সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনটা হয়ে গেল কিন্তু এদিকে, এটাকে বলবো হচ্ছে ই ইনডিউসড। আবার একটা পার্থক্য, কন্ডাক্টর হলে কি হয়? কন্ডাক্টর হলে এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম হয়ে যায় এবং তার ম্যাগনিটিউডটা কিন্তু সেম, ডিরেকশন আলাদা। যে কন্ডাক্টর হলে এর ভিতরে ইলেকট্রিক ফিল্ড ই নেট ইকুয়াল টু 0, কিন্তু ডাইইলেকট্রিকের জন্য ই ইনডিউসড এর ভ্যালু ই নটের থেকে কম হয়, অর্থাৎ এখানে হচ্ছে ই ইনডিউসড ইজ লেস দেন ই নট। তাই জন্য ই নেট এখানে কিন্তু নট ইকুয়াল টু 0, এখানে ই নেটের ভ্যালু কিন্তু 0 নয়, এখানে একটা এক্সট্রা একটা ই নেট পাওয়া যাবে। এবং যেহেতু ই নটের ভ্যালু বড়, তাহলে ই নটের দিকেই আমাদের ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা, মানে আলটিমেট যে ইলেকট্রিক ফিল্ড সেটা কিন্তু টুয়ার্ডস ই নটের দিকে হবে। এটা হচ্ছে আমাদের, এটাও ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তার ভ্যালু হচ্ছে আমরা ই দিয়ে বললাম, এবং ই ইজ ইকুয়াল টু এখানে বলবো ই নট মাইনাস ই ইনডিউসড। অবভিয়াসলি ই নট ডান দিকে আছে, ই ইনডিউসড বাদিকে আছে, এবং ই নটের ভ্যালুটা বেশি, তাই জন্য এক্সট্রা যে নেট ইলেকট্রিক ফিল্ড পাবো সেটাও হচ্ছে আমাদের টুয়ার্ডস রাইট সাইড। এবং কুলম্বস ল যখন প্রথমে তোমরা পড়েছিলে সেখানে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে একটা টার্ম আমরা পেয়েছিলাম। হোয়াট ইজ দি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট? তখন আমরা জাস্ট না বুঝেই পড়েছিলাম, কিন্তু এখন বুঝে নেব। সেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু, এর একটা নামও আছে রিলেটিভ পারমিটিভিটি। তাহলে কে ইজ ইকুয়াল টু আমাদের ভ্যালু হচ্ছে সবসময় ই নট ডিভাইডেড বাই ই, ই নট বাই ই, এটাকে আমাদের বলা হয়ে থাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এবং দেখতেই পাচ্ছ ই নটের ভ্যালু সবসময়ের জন্য ই এর থেকে বড় হবে, তো এই কারণের জন্য কে এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 1, তাই জন্য কে ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1। আর যদি এয়ার হয়, মাঝখানে যদি আমাদের এয়ার প্লেস করা থাকে, তাহলে ই এর ভ্যালু ই নটই হবে, তখনই একমাত্র কে এর ভ্যালু 1 হয়। কিন্তু যদি কোনো ডাইইলেকট্রিক প্লেস করা হয় তাহলে কিন্তু ডাইইলেকট্রিকের জন্য আমাদের কে এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 1। তা এইভাবে ডাইইলেকট্রিক স্ল্যাবের ব্যাপারটা। এবার ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করলে আমাদের কি কি ঘটনা ঘটে ক্যাপাসিটেন্সের ভ্যালু চেঞ্জ করার জন্য। একটু আগে দেখলাম যে প্রথম কথা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কী রকম হয়। তো ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়ে গেলে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের কি চেঞ্জ হয়, পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ হয়ে গেলে তাহলে ক্যাপাসিটেন্সের কি হয়। তো গ্র্যাজুয়ালি ব্যাপারটা এবার আমরা আসবো। তাহলে ফার্স্ট স্টেপ, ইলেকট্রিক ফিল্ড অলরেডি পেয়ে গেলাম যে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই ইজ ইকুয়াল টু কে টাইমস ডিক্রিজ করে যায়, ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই কে হয়ে যায়। তারপর ডাইইলেকট্রিকের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কিন্তু নর্মাল যে ইলেকট্রিক ফিল্ড তার থেকে কে টাইমস কম হয়ে যায়। ছোট করে একটা যদি একটা এক্সাম্পল বলি, যে দুটো প্লেটের মাঝখানে বা কোনো একটা প্লেসে আমাদের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তোমার 10 নিউটন পার কুলম,
তাহলে ওখানে যদি আমরা একটা ডাইইলেকট্রিক প্লেস করি যার কে এর ভ্যালু হচ্ছে 5, ডাইমেনশনলেস কোয়ান্টিটি কে ইকুয়াল টু 5, তাহলে ওর ভেতরে এবার ইলেকট্রিক ফিল্ড কত হবে সুন্দর বলে দিতে পারবে 5 টাইমস কমে যাবে, তো 10 ডিভাইডেড বাই 5 দ্যাট ইজ 2 নিউটন পার কুলম্ব হবে। ওকে, তাহলে চলে আসি এবার এই ব্যাপারটার ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটেন্স কি হবে, কিভাবে হবে। তাহলে আবার স্টেপস গুলো, ফার্স্ট স্টেপ ছিল আমাদের ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড, ফার্স্ট স্টেপ ছিল ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু আমরা দেখতে পেয়েছি এখানে কত হয়েছে ই নট ডিভাইডেড বাই কে, ই নট বাই কে হয়ে গেছে, এবং প্রিভিয়াসে আমরা দেখতে পেয়েছি ই নট এর ভ্যালু কত হয় সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট, এটা কে দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, সিগমা ইকুয়াল টু আবার হচ্ছে কিউ বাই এ, তাহলে কিউ ডিভাইডেড বাই এ এপসাইলন নট ইনটু কে। এটা সেপারেটলি এক একটা কিন্তু আমাদের বক্স করে লিখছি, প্রত্যেকটা সেপারেটলি এক একটা করে কিন্তু এমসিকিউ হতে পারে। 2 নম্বর হচ্ছে ফাইন্ড পোটেনশিয়াল ডিফারেন্স ভি বিটুইন দি প্লেটস, ভি ইজ ইকুয়াল টু ই ইনটু ডি। এখানে ফার্স্ট আমরা অ্যাজিউম করছি যে পুরো যে সেপারেশনটা ডি আছে, দুটো প্লেটের মাঝখানে যে সেপারেশনটা ডি আছে, পুরো ডি জুড়েই আমরা ডাইইলেকট্রিকটাকে ইনসার্ট করেছি। এর পরের কেসে পাবো হচ্ছে পার্শিয়ালি ইনসার্ট করেছি, মানে খানিকটা, পুরোটা জুড়ে না, অর্ধেকটা অংশ যেটা আমরা ইনসার্ট করেছি। তাহলে এখানে পুরোটা জুড়ে যদি ইনসার্ট করি তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে হয়ে গেল কত ই ইনটু ডি। ই এর ভ্যালু হচ্ছে এটা বসিয়ে দিই ই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এ এপসাইলন নট ইনটু কে ইনটু ডি। দেখো কত সিম্পল, সেকেন্ড স্টেপ এটাই আমরা আগের বার করেছিলাম। আর ফাইনাল থার্ড স্টেপ কি ছিল সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউ ডিভাইডেড বাই ভি, তাহলে এখান থেকে কিউ বাই ভি করলে হয়ে গেল কে ইনটু এপসাইলন নট ইনটু এ ডিভাইডেড বাই ভি। যখন এয়ার ছিল তখন কত ছিল, ওটাকে সি নট যদি রিপ্রেজেন্ট করি এখন, তাহলে সি নট ইকুয়াল টু ছিল হচ্ছে এপসাইলন নট ইনটু এ ডিভাইডেড বাই ডি। আর যখন ডাইইলেকট্রিক প্লেস করেছি তখন সি ইজ ইকুয়াল টু পেয়েছি কে এপসাইলন নট ইনটু এ ডিভাইডেড বাই ডি। তাহলে এই দুটোর মধ্যে দেখো এখান থেকে এইটুকু অংশটাই হচ্ছে আমাদের সি নট, তাহলে আমাদের সি ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে গেল হচ্ছে কে ইনটু সি নট। অর্থাৎ যদি দুটো প্লেটের মাঝখানে সেপারেশনটা সেম থাকে, প্লেট এরিয়াও যদি সেম থাকে, তাহলে এয়ার ফিল্ড অবস্থায় যদি আমাদের ক্যাপাসিট্যান্সের ভ্যালু সি নট হয়, তাহলে ডাইইলেকট্রিক প্লেস করলে ওই ক্যাপাসিট্যান্স কে দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তার মানে ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করলে আমাদের ক্যাপাসিট্যান্সের ভ্যালু ইনক্রিজ করে। একদম মেমোরিতে নিয়ে নাও যে ডাইইলেকট্রিক স্ল্যাব প্লেস করলে আমাদের এয়ার ক্যাপাসিটরের ক্ষেত্রে যা হয় তার থেকে অবভিয়াসলি আমাদের ক্যাপাসিট্যান্সের ভ্যালু ইনক্রিজ করবে। এটা গেল কমপ্লিট, আমরা ফিল আপ করেছি ডাইইলেকট্রিক দিয়ে। এবার কোশ্চেন হচ্ছে যদি পার্শিয়ালি ফিল আপ করতাম, আশা করছি তোমরা ছোট ছোট করে নোট করে নিচ্ছ। তাহলে এবার এই দুটো প্লেট, আবার এটা প্লাস সিগমা, এখানে হচ্ছে মাইনাস সিগমা, এবার হচ্ছে খানিকটা অংশ এতটা জুড়ে দেবে করেছি, এতটা জায়গা জুড়ে ডাইইলেকট্রিক যেটা আছে, আর এখানে হচ্ছে এয়ার যেমন আছে তেমন। তাহলে এখানে ডাইইলেকট্রিক আছে কে, তাহলে এখানে কে থাকার জন্য আমরা কি বলতে পারি এইটুকু অংশের মধ্যে ইলেকট্রিক ফিল্ডে চেঞ্জ হবে, মানে এবার প্লাস সিগমা থেকে মাইনাস সিগমার জন্য, তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এখানেও ই নট, পুরোটা জুড়ে বাইরে। তাহলে এখানে এয়ার ফিল্ড আছে, তাহলে আমরা বলবো হচ্ছে এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা ই নট থাকবে, কিন্তু যেখানে ডাইরেক্ট প্লেস করা আছে ওখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়ে গিয়ে ওখানে ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে হচ্ছে আমাদের ই। তাহলে এখানে দুটো কেস হয়ে গেল। তাহলে ই এর ভ্যালু যে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড, তাহলে ফার্স্ট কেস হচ্ছে যেটুকু জায়গায় আমাদের ইলেকট্রিক ফিল্ড ডাইইলেকট্রিকটা আছে সেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়ে যাবে, আর যেখানে আমাদের এয়ার ফিল্ড আছে সেখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা হয়ে গেল আমাদের, মনে করো থিকনেসটা হচ্ছে আমাদের টি, থিকনেস নেওয়া হলো, আর এখানে এটা হয়ে গেল। তাহলে আগে পুরোটা যদি ডি হয়, পুরো গ্যাপটা যদি ডি হয়, তাহলে এটা হয়ে যাবে কত ডি মাইনাস টি। ঠিক আছে, তাহলে এবার যদি আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স এই স্টেপটা থেকে আসি ভি, তার মানে খেয়াল করো এখান থেকে এইটুকু অংশ, এই প্লাটটা হচ্ছে মনে করো ভি প্লাস বলেছি, আর এটা আমাদের হচ্ছে ভি মাইনাস, কিন্তু মাঝে কিন্তু আরেকটা পয়েন্ট পাওয়া গেল যেখানে হচ্ছে ভি, কারণ এখানে একটা জাংশন আছে, এখানে একরকম এখানে একরকম। তাহলে ফার্স্ট অফ অল আমাদের এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে, তারপর এই দুটো অংশের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে, দুটোকে অ্যাড করে দিলি ভি প্লাস মাইনাস ভি মাইনাস, যেটা ভি। তাহলে এক্ষেত্রে আমাদের ফার্স্ট আমাদের এখান থেকে চলে আসি যে দুটো প্লেটের ই তো জানা হয়ে গেছে, এটা ই এর ভ্যালু কত, ই ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই কে। তাহলে ভি ইজ ইকুয়াল টু পেতে গেলে, এখানে ভি ইজ ইকুয়াল টু পেয়ে গেলে এটার জন্য আসবে ই নট বাই কে পোটেনশিয়াল মানে ভি ইজ ইকুয়াল টু ই ইনটু ডি, তাহলে ই ইজ ইকুয়াল টু ই নট বাই কে, আর ডি মানে এখানে থিকনেসটা হচ্ছে টি,
তাহলে ই নট ইন্টু টি ডিভাইডেড বাই কে, প্লাস এটুকু অংশে কত আছে, ইলেকট্রিক ফিল্ড ই নটই আছে, তাহলে এখানে হচ্ছে ই নট ইন্টু এই ডিস্টেন্সটা কত হয়ে গেছে, ডিস্টেন্সটা হয়ে গেছে ডি মাইনাস টি, তাহলে প্লাস ই নট ইন্টু ডি মাইনাস টি, প্লাস এই স্টেপটা বুঝতে পারলেই আমাদের কাজ হয়ে গেল। এখানে দুটো, এই একটা অঙ্ক এই একটা অংশ, দুটোকে অ্যাড করে দিলে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স পাবো। এটুকুর জন্য হচ্ছে ই নট বাই কে ইলেকট্রিক ফিল্ড ইন্টু তাকে থিকনেসটা হচ্ছে টি, কারণ ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু টি ফর্মুলা, প্লাস এটুকু অংশ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই নট, তাকে থিকনেসটা কত, এটুকু অংশ কত আছে ডি মাইনাস টি, ব্যাস। ই নটের ভ্যালু কত, ই নটের ভ্যালু হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন ইজ ইকুয়াল টু সিগমা ডি এপসাইলন নট। ই নটের ভ্যালু হচ্ছে সিগমা ডিভাইডেড বাই, ই নটের ভ্যালু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট, এখানে নিচে একটা কে আছে, তাহলে এখানে এটা মুছে দিয়ে এখানে করে দিলাম এটা ভি মাইনাস, তাহলে ভি ইকুয়াল টু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, তাহলে সিগমা ডিভাইডেড বাই কে এপসাইলন নট প্লাস ইন্টু টি, আর এখান থেকে আসে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু ডি মাইনাস টি। সিগমার জায়গায় আবার বসাবো কিউ বাই এ, তাহলে কিউ বাই এ কে এপসাইলন নট ইন্টু টি, প্লাস এখান থেকে এ ডিভাইডেড বাই কিউ বাই এপসাইলন নট ইন্টু এ ইন্টু ডি মাইনাস টি। এখান থেকে কিউ কমন নিয়ে নিলাম, তাহলে কিউ কমন নিলে কিউ বাই ভি পাওয়া যাবে, কিউ কমন নিলে পাচ্ছি টি ডিভাইডেড বাই এ কে এপসাইলন নট প্লাস পাবো এখান থেকে ডি মাইনাস টি ইন্টু এপসাইলন নট ইন্টু এ, और এখান থেকে কিউ বাই ভি করলে পাবো 1 বাই টি ডিভাইডেড বাই কে এপসাইলন নট ইন্টু কে প্লাস ডি মাইনাস টি ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু কে। এপসাইলন নট ইন্টু এ, এটা উপরে চলে গেলে থাকছে হচ্ছে এপসাইলন নট ইন্টু এ ডিভাইডেড বাই নিচে আসছে হচ্ছে টি বাই কে, আর এখান থেকে আসছে হচ্ছে ডি মাইনাস টি, দ্যাট ইজ সি। তাহলে যখন একটা ডাইইলেকট্রিক স্ল্যাব টেস্ট করা পার্শিয়ালি থাকবে তখন সি এর ভ্যালু হয়ে গেল এপসাইলন ইনটু এ ডিভাইডেড বাই টি বাই কে, মানে যে টি থিকনেস আছে তাকে কে দিয়ে ডিভাইড করে দাও, আর বাকিটা আছে ডি মাইনাস টি, তার নিচে কিছু নেয়নি মানে কেন, অ্যাকচুয়ালি 1 আছে, কারণ এখানে এ আর আছে বলে 1 আছে, তাহলে এপসাইলন ইনটু এ ডিভাইডেড বাই টি বাই কে প্লাস ডি মাইনাস টি। এই একটা ফর্মুলা পরীক্ষার জন্য কিন্তু আসে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এটা পার্শিয়ালি যদি ফিল আপ করা হয় তাহলে কি আমাদের ডাইইলেকট্রিক মানে ক্যাপাসিট্যান্সের ভ্যালু ইনক্রিজ করে? হ্যাঁ, এখানেও তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এখানেও আমাদের কিন্তু ক্যাপাসিট্যান্সের ভ্যালু পার্শিয়ালিও যদি ফিল আপ করি তাহলেও ইনক্রিজ করবে। ক্লিয়ার? আশা করি এই পোর্শনটা ক্লিয়ার হয়েছে। নেক্সট তোমরা একটু ভাবো যে যদি আমরা এরকম কেসটা করতাম, এটা থাকুক প্যারালাল প্লেটেরই আরেকটা যদি এরকম থাকে যে এমন যে এটা প্লাস সিগমা, এটা হচ্ছে আমাদের মাইনাস সিগমা, মাঝখানের যে অংশটা এখানে খানিকটা অংশ হচ্ছে আমাদের কে ওয়ান, আর বাকিটা আরেকটা দুটো ডাইইলেকট্রিক প্লেস করা হয়েছে, তাহলে কি হতো, এটা হচ্ছে কে ওয়ান, এটা হচ্ছে আমাদের কে টু, তাহলে কি আসতো, এখান থেকে আমরা লিখতে পারবো, তাহলে সি ইজ ইকুয়াল টু নিউমারেটরে লিখবো হচ্ছে এপসাইলন ইনটু এ, এই থিকনেসটা মনে করা যায় বলছি টি ওয়ান, এই থিকনেসটাকে বলছি হচ্ছে টি টু, তাহলে এখানে আছে দেখো টি বাই কে, তাহলে এখানে লিখবো টি ওয়ান ডিভাইডেড বাই কে ওয়ান, আর এখানে কি লিখবো প্লাস আরেকটা অংশের জন্য একই রকম ভাবে টি টু বাই কে টু, নট অনলি দ্যাট যদি আরো থাকতো তখন টি থ্রি বাই কে থ্রি, এরকম সো অন চলতে থাকতো। তাহলে সি ইজ ইকুয়াল টু এখান থেকে আসছে এপসাইলন নট ইনটু এ সামেশন টি আই ডিভাইডেড বাই কে আই, এটা একটা ফর্ম। ওকে, মনে করো এবার প্যারালাল প্লেটের একটা ফাইনাল, দেখো কত রকম করে এবং একই জিনিস কিন্তু করেছি, আলাদা কোনো ফর্মুলাও করিনি, একটার সঙ্গে একটা কন্টিনিউয়েশন দিয়ে। এবার বলছে খানিকটাকে আমরা মেটাল প্লেট দিয়ে দিলাম, মেটাল, আর এটা হচ্ছে আমাদের মেটাল বলো বা হচ্ছে কন্ডাক্টর দেওয়া হয়েছে, মেটাল অর কন্ডাক্টর, আর এদিকের যে অংশটা আছে ওখানে আমরা একটা ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করেছি, এটা মনে করা যাক টি, আর মেটাল স্ল্যাবটা অবভিয়াসলি তাহলে হয়ে যাবে ডি মাইনাস টি। তাহলে মেটাল যদি হয় তাহলে কি চেঞ্জেস হবে, একই রকম ভাবে এটা হচ্ছে প্লাস সিগমা, এটা হচ্ছে মাইনাস সিগমা, পুরো জিনিসটাকে ডেরিভেশন করাই যায় যে এখানে তাহলে কি আসবে, এখানে
কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু 0 হয়ে গেছে। ই যদি 0 হয়ে যায় তাহলে এই পয়েন্ট আর এখানকার এই দুটো প্লেটের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স কিছু নেই, কারণ ভি ইজ ইকুয়াল টু ই ইনটু ডি। তাহলে ই যদি 0 হয়ে যায়, ডি যতই হোক না কেন আমাদের ভি নেই, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স নেই। বা ইন আদার ওয়ার্ড কন্ডাক্টর সারফেস ইজ ইকুইপোটেনশিয়াল সারফেস, তার মানে এই দুটো পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল সেম, তাই জন্য এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সও কিছু নেই। তাহলে আমাদের যাবতীয় ক্যাপাসিটর তৈরি হবে শুধুমাত্র এইটুকু অংশের জন্য। এইটুকু অংশের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু হয়ে যাবে ই নট ডিভাইডেড বাই কে। তারপর গ্র্যাজুয়ালি যেমন এখান থেকে আমরা আসতে পারবো। এবং এত শত না জেনে কেউ যদি মনে করছে আমরা এখান থেকে আসতে পারবো না এই মেটালটা ইনসার্ট করলে, হ্যাঁ তাও পারবো। তার কারণ হচ্ছে কন্ডাক্টরের জন্য কে এর ভ্যালু হয় ইনফাইনাইট। ফর কন্ডাক্টর কে ইজ ইকুয়াল টু ইনফাইনাইট। তাহলে এই ফর্মুলা যদি বসিয়ে দিই তাহলে T2 বাই K2 ছিল, তার T2 বাই K2 ইকুয়াল টু 0। একটা নাম্বারকে T2 কে আমি একটা লার্জ নাম্বার দিয়ে ডিভাইড করছি, তার মানে আলটিমেটলি এটা বা ইনফিনিটি দিয়ে ডিভাইড করার জন্য 0 হয়ে গেল। তাহলে C ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে হয়ে যাবে এপসাইলন নট ইনটু A ডিভাইডেড বাই T1 বাই K1। K1 উপরে চলে যাচ্ছে, তাহলে K1 ইনটু এপসাইলন নট ইনটু A ডিভাইডেড বাই T1। তাহলেও দেখো আমাদের কিন্তু এয়ার থাকলে যা হতো তার থেকে কিন্তু বেশি হবে। তার মানে আমরা কেন বেশি হবে, কারণ K1 দিয়ে প্রথমত মাল্টিপ্লাই হচ্ছে, আর এখানে T1 আছে, আমাদের আগে ছিল D পুরো ডেটটা, তাহলে T ডিনোমিনেটর কমে গেছে, তাহলে অবভিয়াস সেখানের জন্য C বেড়ে যাবে। তাই ওয়ান ওয়ার্ডে যদি বলি প্যারালাল ক্যাপাসিটরের ইন বিটুইন দি প্লেটস আমরা এয়ারের জন্য কি ক্যাপাসিট্যান্স তৈরি হয় এপসাইলন নট ইনটু A ডিভাইডেড বাই D, যেখানে এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, A হচ্ছে এরিয়া অফ দি প্লেট, আর D হচ্ছে দুটো প্লেটের মাঝে ডিসটেন্স। এবার ওই ডিসটেন্সের মধ্যে যদি আমরা একটা মেটাল ইনসার্ট করি বা ডাইইলেকট্রিক ইনসার্ট করি বা দুটো ডাইইলেকট্রিক ইনসার্ট করি বা তিনটে ইনসার্ট করি, যাই খুশি যদি ইনসার্শন হয় তাহলে ক্যাপাসিটেন্সের ভ্যালু ইনক্রিজ করে। একদম মাথার মধ্যে এটাকে ছবির মতো নিয়ে নাও হলো। এবার নেক্সট আমরা এই ডাইইলেকট্রিক বা এই ধরনের কেসের জন্য দুটো সেপারেট কেস বলবো। একটা হচ্ছে ব্যাটারিকে ইনসার্ট অবস্থায় আর ব্যাটারিকে না থাকা অবস্থায়। একটা জিনিস তোমাদের বলি, আমরা এতক্ষণ পর্যন্ত ডার্ট ডিসকাশন করলাম, দেখো প্রত্যেকটা সময় প্লাস সিগমা মাইনাস সিগমা রেখেছি, মানে আমরা চার্জটাকে সেম রেখেছি। চার্জ কখন সেম থাকে, যখন ব্যাটারি কানেকশন থাকে না। ব্যাটারি মানে চার্জ করে নেওয়া বা ব্যাটারি যখন খুলে নেওয়া হয় তখনই কিন্তু একমাত্র আমাদের চার্জ কনজার্ভ করে এবং তোমার প্লাস সিগমা মাইনাস সিগমা সেম থাকবে। ব্যাটারি কানেক্ট আমরা এখানে যাবতীয় যা আলোচনা করলাম সবটাই হচ্ছে ব্যাটারি কানেকশন বাদ দিয়ে। ব্যাটারি কানেকশন না থাকলে তাহলে যাবতীয় যা হয়। এবার কথা হচ্ছে নেক্সট হচ্ছে তাহলে ব্যাটারি থাকলে বা না থাকলে কি হয়, একটা সেপারেট ছকের মাধ্যমে আমি ব্যাপারটা তোমাদের রেডি করে একদম দিচ্ছি, তোমরা পুরো নোট ডাউন করো না, আমি বুঝিয়েও দিচ্ছি একসঙ্গে। ওকে, দেখো আমি তোমাদের বললাম যে আমরা একটা ছক তৈরি করে তোমাদের সামনে ইন্ট্রোডিউস করব। সেই ছকটা হচ্ছে কি, যে এটা প্যারালাল ক্যাপাসিটরের মধ্যেই উইথ ডাইইলেকট্রিক পার্টের মধ্যেই, যে এফেক্ট অফ ডাইইলেকট্রিক হোয়েন ব্যাটারি ইজ কেপ্ট ডিসকানেক্টেড, মানে ব্যাটারি তোমাদের চার্জ হয়ে যাওয়ার পর ব্যাটারি খুলে দেওয়া হয়েছে। আর পরেরটা হচ্ছে এফেক্ট অফ ডাইইলেকট্রিক হোয়েন ব্যাটারি রিমেন্স কানেক্টেড। তাহলে এটা তো আমরা বললাম যে কিউ তো আমাদের সেম থাকবে, ব্যাটারি যখন কানেকশন করা আছে তাহলে কিউ ইজ ইকুয়াল টু কিউ নট। ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু ই নট বাই কে, আমরা একটু আগে এর আবার ডিসকাস করলাম। 3 নম্বর ভি ইজ ইকুয়াল টু ভি নট বাই কে, কেন, কারণ ই আর ভি এর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক আছে, ভি ইজ ইকুয়াল টু ই ইনটু ডি। তাহলে ই যদি কমে যায় তাহলে ভিও অবভিয়াসলি কমবে, তাই জন্য ভি ইকুয়াল টু ভি নট ডিভাইডেড বাই কে। সি ইজ ইকুয়াল টু কে ইনটু সি নট, আমরা প্রুফ করলাম একটু আগে যে আমাদের ক্যাপাসিট্যান্সের ভ্যালু কে টাইমস ইনক্রিজ করে যায়। ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু ইউ নট বাই কে। স্যার এটা কেন হলো, একটু এটার জন্য পরে আমরা ডিসকাস করছি যে পোটেনশিয়ালের যে এক্সপ্রেশনটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, এটাও যেমন ঠিক, আর এটা হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c, এটাও ঠিক। যখন কিউ সেম থাকবে তখন আমরা কিউ স্কোয়ার বাই 2c ইউজ করব। ফর দিস টাইমিং এটা বাদ দাও, আমরা মনে রাখি ইউ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c। তাহলে কিউ তো এখানে সেম দেখতে পাচ্ছ, তার মানে কিউ ইজ প্রপোর্শনাল টু 1/c। তা সি যদি বেড়ে যায় তাহলে ইউ কমে যাবে, সি যত টাইমস ইনক্রিজ করবে ইউ তত টাইমস ডিক্রিজ করবে। তা সি কে টাইমস ইনক্রিজ করেছে তাই ইউ কে টাইমস ডিক্রিজ করে গেছে। ওকে, এক্সপ্রেশনটা হচ্ছে ইউ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c, আমরা এটা আসবো একটু পরে। নেক্সট হচ্ছে এফেক্ট অফ ডাইইলেকট্রিক when battery remains কানেক্টেড।
ব্যাটারি যখন কানেক্ট করা থাকবে তখন তুমি যাই প্রসেস এক্সিকিউট করো না কেন, ক্যাপাসিটরের টার্মিনাল দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ব্যাটারির পোটেনশিয়ালের সঙ্গে সমান হবে। তো তখন ভিটা সেম থেকে যাবে, ভি ইজ ইকুয়াল টু ভি নট হয়ে যাবে। ভি সেম থাকা মানে হচ্ছে ইও সেম থাকা, তাহলে ইউ ইকুয়াল টু ই নটও থেকে গেল। সি ইকুয়াল টু কে সি নট, এই যে সি এর যে এক্সপ্রেশনটা ডাইইলেকট্রিক ইনসার্ট করার পর যা হয় পুরো ব্যাপারটা সেমই থাকে, তাই জন্য সি ইজ ইকুয়াল টু কে টাইমস ইনক্রিজই করে। তো সি ইনক্রিজ করে গেল, ভি সেম থাকলো, তাহলে আমরা প্রথমেই ফর্মুলাটা পড়েছিলাম কিউ ইজ ইকুয়াল টু কত, সি ইন্টু ভি। তাহলে ভি সেম আছে, সি ইনক্রিজ করে গেছে কে টাইমস, তাহলে অবভিয়াসলি কিউটাও ইনক্রিজ করে যাবে, তাই জন্য কিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ নট হয়ে গেছে। আর ফাইনাল ইউ ইজ ইকুয়াল টু কে ইন্টু ইউ নট কেন হলো, ওই এটার জন্য আমরা কোন ইউজ করব, তার জন্য হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, কেন ভি সেম আছে, তাই জন্য ইউ ইজ প্রপোর্শনাল টু সি, তাই সি ইনক্রিজ করলে ইউ ইনক্রিজ করবে, এবার এখানে সি ইনক্রিজ করেছে কে টাইমস, দ্যাটস ওয়াই ইউ ইনক্রিজ করবে কে টাইমস। ওকে, নেক্সট প্যারালাল প্লেট ক্যাপাসিটর ওরিয়েন্টেড আমাদের মোরাললেস এই হচ্ছে আলোচনার বিষয়বস্তু। এরপর আমরা কি আসবো, এরপর আমাদের আসতে হবে হচ্ছে চার্জ দুটো ক্যাপাসিটরকে যদি আমরা একসঙ্গে কানেক্ট করে দিই তাহলে কি হবে, এবং ক্যাপাসিটরের সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন কি হয়। ক্যাপাসিটরের সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনটা কেমন আমরা আসবো। রেজিস্ট্যান্সে ক্লাস 9-10-এ তোমাদের ছিল, যে বোর্ডে তোমরা পড়ো না কেন, ক্লাস 10-এ আমাদের রেজিস্ট্যান্সের সিরিজ এবং প্যারালাল ছিল। সিরিজ মানে কি, একটা শেষ হবে আর একটা শুরু হবে, একটা শেষ আর একটা শুরু, একটা টেলের সঙ্গে আরেকটার হেড যোগ করা থাকবে, অ্যাজ ইফ ব্যাপারটা এরকম, এটা সিরিজ কম্বিনেশন। আর প্যারালাল কি ছিল, প্রত্যেকটার হেড একটা পয়েন্টে, প্রত্যেকটা টেলও একটা পয়েন্টের সঙ্গে কানেক্ট করা থাকবে, মানে এই একটা পেন এর সঙ্গে আমরা যদি আবার আরেকটা পেনও যোগ করে দিই এরকম ভাবে, তাহলে দেখো প্রত্যেকটা পেনের হেডগুলো একটা পয়েন্টের সঙ্গে যোগ করা থাকছে, আর প্রত্যেকটা পেন টেলগুলো একটা পয়েন্টের সঙ্গে যোগ করা থাকছে। এরকম যদি কেস হয় তখন তাকে বলবো প্যারালাল কম্বিনেশন। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমাদের কম্বিনেশন অফ ক্যাপাসিটরস। দুরকম কম্বিনেশন হয়, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন আর একটা প্যারালাল কম্বিনেশন। যেমন আমরা একটু আগে বললাম যে একটা শেষ আর একটা শুরু হলো সিরিজ, আর প্রত্যেকটা দেখো স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট যদি একই হয় তাহলে তাকে বলবো প্যারালাল। ক্লাস 10-এ আমরা শিখেছি এগুলো। তো কি হয়, সিরিজের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মতোই V1 C1 এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স V1, C2 এর দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স V2, আর C3 এর মধ্যে হচ্ছে V3, এবং এই V1 V2 V3 আলাদা, এবং এই তিনটাকে অ্যাড করলেই হচ্ছে আমরা V এর সঙ্গে সমান পাবো। নেক্সট পার্ট, এখানে প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ একই অর্ডারে একই পরিমাণ চার্জ অ্যাকোমোডেট হয়। কেন, তার কারণটা হচ্ছে সাপোজ এখান থেকে যতটা চার্জ এই প্লাস এখানে চার্জ করলো, তাহলে চার্জটা এলো পজিটিভ প্লেটটা থেকে, এখানের সঙ্গে কিন্তু কানেকশন নেই ডিউ টু ইন্ডাকশন, এখানে মাইনাস কিউ হলো এই প্লাস কিউ এর জন্য। এই মাইনাস কিউ চার্জটা কিন্তু এটা কিন্তু আইসোলেটেড, এই দুটো প্লেট একে অপরের সঙ্গে কানেকশন করা আছে, আইসোলেটেড দুটো, তাহলে এখানে মাইনাস কিউ এর জন্য অবভিয়াসলি নিজেদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ করে এখানে প্লাস কিউ হয়েছে, মানে অ্যাজিভ এই মাইনাস কিউ হয়েছে কেন, এখান থেকে কিছু ইলেকট্রন এখানে চলে এসেছে, তবেই না এখানে মাইনাস কিউ ইনডিউসড হয়েছে। তো এখান থেকে ইলেকট্রন চলে আসার জন্য প্লাস হয়ে গেছে, আবার এই প্লাস প্লেটের জন্য এখানে মাইনাস কিউ হয়েছে, এই মাইনাস কিউ আবার এই প্লেটটা, এই মাইনাস কিউ এই প্লেট আর এই প্লাস C3 এই পজিটিভ প্লেট, এই দুটো হচ্ছে আইসোলেটেড, তাই এদের টোটাল চার্জ শুড বি ইকুয়াল টু 0, জাস্ট লাইক দিস। আইসোলেটেড দুটো প্লেট যদি হয় তাহলে তাদের টোটাল চার্জ ইকুয়াল টু 0 হয়, তাই এটা মাইনাস কিউ হলে তাহলে এখানে হচ্ছে প্লাস কিউ হতে হবে, আর ফাইনাল এখানে প্লাস কিউ এর জন্য ইন্ডাকশন হচ্ছে মাইনাস কিউ। তাই জন্য সিরিজ কম্বিনেশনের জন্য প্রত্যেকটা ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল চার্জ কিন্তু সেম হবে, এবং যে প্লেটের সঙ্গে প্লাস যোগ করা থাকবে সেটাকেই প্লাস মাইনাস শুরু হবে, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে V ইজ ইকুয়াল টু বললাম Q ইজ সেম। তাহলে এবার V ইকুয়াল টু এই যে সবকটার প্যারালাল, এই সবকটা যে আমি রেখেছি C1 C2 C3, এর জন্য যদি আমি একটা ইন্ডিভিজুয়াল একটা ইউজ করি, সেটা হচ্ছে আমাদের একটা এদের ইকুইভ্যালেন্ট CS। তাহলে CS হচ্ছে এমন যে ওটা কিন্তু এই V সেম পোটেনশিয়ালের জন্য সেম অ্যামাউন্ট অফ চার্জই এখানে অ্যাকোমোডেট করবে, তাহলে এক্ষেত্রে বলতে পারবো, তাহলে বলতে পারা যাবে যে Q/CS ইকুয়াল টু Q/C1 প্লাস Q/C2 প্লাস Q/C3। তো এখান থেকে 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। খেয়াল করে দেখো, এই ফর্মুলাটা আমরা রেজিস্ট্যান্সের জন্য এরকম প্যাটার্নটা প্যারালালে পেয়েছিলাম, জাস্ট উল্টো হয়।
যে এখানে হচ্ছে তোমার সিরিজের জন্য এই 1/CS = 1/C1 + 1/C2 + 1/C3 এর ঘানা থাকলে প্লাস ডট 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 1/CN। প্যারালালের ক্ষেত্রে হবে কি হয়, দুটো প্রত্যেকটা 3টে 4টে 5টা যতগুলি ক্যাপাসিটর হোক না কেন তাদের একটা প্লেট যোগ করা থাকবে ব্যাটারি প্লাসের সঙ্গে, আরেকটা প্লেট যোগ করা থাকবে ব্যাটারি নেগেটিভের সঙ্গে। তার মানে দুখানা 3খানা বা যতগুলো প্লেট থাকবে প্রত্যেকটা টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। তাহলে সেখানে V ইজ সেম অ্যাক্রস ইচ ক্যাপাসিটর এবং চার্জ ইজ ডিফারেন্ট, এই জন্য এখানে প্লাস Q1 এটা মাইনাস Q1, এটা প্লাস Q2 এটা মাইনাস Q2, প্লাস Q3 মাইনাস Q3। এই তিনটের বদলে দেখো প্যারালাল ক্ষেত্রে তাহলে কি হয়, 3খানা ক্যাপাসিটর প্যারালালে আছে এবং তিনটের অ্যাক্রসের টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স অলওয়েজ সেম, এবং সেটা আমরা এখানে ধরেছি যে V এর সঙ্গে সমান। তাহলে প্রত্যেকটার অ্যাক্রসের চার্জ কিন্তু আলাদা, তাহলে Q1 Q2 Q3, C1 এর অ্যাক্রসের চার্জ Q1, C2 এর অ্যাক্রসের চার্জ Q2, C3 এর অ্যাক্রসের চার্জ Q3, কিন্তু C1 C2 C3 তিনটেরই টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকবে। তাহলে এই তিনটের সাবস্টিটিউটে যদি আমরা একটা ইকুইভ্যালেন্ট আর একটা কম্বিনেশন আঁকি যেখানে C1 C2 C3 দরকার নেই, একটাই ক্যাপাসিটর রাখবো, সেটাকে বলছি C সাফিক্সে P, মানে প্যারালালের জন্য P বলেছি। এবং এই তিনটে যে চার্জ Q1 Q2 Q3 তিনটে অ্যাড করে যতটা চার্জ হয় সেটা এখানে Q প্লেস করা আছে, অর্থাৎ Q ইজ ইকুয়াল টু এখানে Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট কেমন হবে, Q ইকুয়াল টু কত, CP ইন্টু V, কারণ CP এর অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স এখন V, তাহলে Q ইকুয়াল টু CV, CP ইন্টু V। Q1 হবে C1 V1 C1 ইন্টু V, Q2 হচ্ছে C2 ইন্টু V, Q3 ইকুয়াল টু C3 ইন্টু V। তা সব কটা থেকে V ক্যান্সেল হয়ে গেলে C1 প্লাস C2 প্লাস C3। এবার এই সংক্রান্ত কিছু প্রবলেম এবং তার কিছু শর্টকাট মেথড আমরা এবার আলোচনা করব। একটা সার্কিট এরকম আছে, এটা C1, তার সঙ্গে প্যারাল সিরিজে আছে আরেকটা ক্যাপাসিট্যান্স C2, এই দুখানা ক্যাপাসিটার আছে হচ্ছে টার্মিনালি যোগ করা আছে V এর সঙ্গে। তো অবভিয়াসলি দেখো C1 এর শেষের সঙ্গে আরেকটা প্লেট যোগ হয়েছে, তাহলে অবভিয়াসলি এই C1 আর C2 সিরিজ কম্বিনেশনে আছে। তাহলে এদের আমাদের প্রশ্নটা হচ্ছে নাম্বার 1 ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, number 2 charge on each capacitors, charge on each capacitors, আর নাম্বার 3 এই পয়েন্টের মাঝখানে C1 C2 এর মাঝে একটা পয়েন্ট যদি P থাকে তাহলে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট P। তাহলে এই ধরনের প্রবলেমগুলো করতে গেলে আমরা কি করব, তাহলে ফার্স্ট আমাদের বলেছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সিরিজে আছে, তাহলে CS ইকুয়াল টু কি ফর্মুলা, CS এর ফর্মুলা আমরা কি জানি 1/CS ইজ ইকুয়াল টু দুখানা আছে এখানে 1/C1 প্লাস 1/C2, এখান থেকে সিম্পলিফাই করলে C1 C2 এখানে C2 প্লাস C1, তাহলে এখান থেকে CS ইজ ইকুয়াল টু C1 ইন্টু C2, এটাকে ঘুরিয়ে লিখলাম C1 প্লাস C2। অর্থাৎ যখন দুখানা ক্যাপাসিটার সিরিজে থাকবে তখন আমাদের ফর্মুলাটা খুব তাড়াতাড়ি প্রবলেম করার জন্য কি করব, যে দুটোর গুণফল, নিউমারেটরে দ্য প্রোডাক্ট অফ টু ক্যাপাসিটার্স আর ডিনোমিনেটরে থাকবে হচ্ছে সাম অফ টু ক্যাপাসিটার্স, যেটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্যারালালে তোমরা অলরেডি জানো। তাহলে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট পার্টের অ্যান্সার, সেটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। নেক্সট চার্জ অন ইচ ক্যাপাসিটার, সিরিজে আছে তাহলে আমরা এখানে একটা জিনিস বলবো, দুটো ক্যাপাসিটারেরই এটা হচ্ছে তোমার প্লাস কিউ, এটা তাহলে মাইনাস কিউ, এটা তাহলে হবে প্লাস কিউ, এটা হবে হচ্ছে মাইনাস কিউ, মানে সিরিজে আছে বলে প্রত্যেকটার অ্যাক্রসে চার্জ সেম থাকবে। তা 2 নম্বর প্রবলেম সলভ করার জন্য চার্জ অন ইচ ক্যাপাসিটার সেম আছে, তাহলে একটা তুমি সহজেই করতে পারবে, চার্জ কিউ ইজ ইকুয়াল টু, তাহলে এখানে সিরিজে আছে CS ইনটু V, কিউ ইকুয়াল টু CV থেকে, তাহলে CS এর জায়গায় লিখে ফেলি C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হোল ইনটু V, ব্যাস হয়ে গেল। আর নাম্বার 3 হচ্ছে পোটেনশিয়াল অ্যাট দি পয়েন্ট P, তাহলে এই P পয়েন্টের পোটেনশিয়াল বের করা, এই ধরনের প্রবলেমগুলো করার জন্য আমরা কি করব, সেটা হচ্ছে P পয়েন্টটা কোন কোন ক্যাপাসিটরের সঙ্গে যোগ করা আছে। এখানে দুখানাই ক্যাপাসিটর আছে এবং P পয়েন্টটা দুখানারই কোনো না কোনো প্লেটের সঙ্গে যোগ করা আছে, তো আমরা যে কোনো ক্যাপাসিটর দিয়ে প্রবলেমটা করতে পারি।
কোন কনসেপ্টে? কিউ ইকুয়াল টু সিভি থেকে। এবং ভি মানে কি? ভি মানে হচ্ছে দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তো সেইখানে আমরা ফার্স্ট অফ অল এই ক্যাপাসিটার নিয়ে যদি কাজ করি, এই সি2 ক্যাপাসিটার দিয়ে যদি বের করার চেষ্টা করি, তাহলে পি পয়েন্টের পোটেনশিয়াল যদি আমরা অ্যাজিউম করে নিই পি পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভি, তাহলে কি আমরা বলতে পারবো যে এই কিউ চার্জটা, এখানে চার্জ আছে কিউ, সেটা হচ্ছে সি2 ইন্টু দুটো যে প্লেট, এই বাঁদিকে প্লাস প্লেট তার সঙ্গে যোগ করা আছে ভি পয়েন্টটা, মানে বাঁদিকের প্লেটের পোটেনশিয়াল হচ্ছে ভি, আর ডান দিকের প্লেটটা যোগ করা আছে ব্যাটারি নেগেটিভের সঙ্গে। তাহলে আমরা অ্যাজিউম করতেই পারি তাহলে ডান দিকের প্লেটটা মানে নেগেটিভ টার্মিনাল প্লেটটা তার পোটেনশিয়াল হচ্ছে জিরো। তাহলে সি2 ইন্টু ভি মাইনাস জিরো আমাদের ভি পেতে হবে। তাহলে কিউ ইকুয়াল টু এখান থেকে পেয়ে গেছি, কিউ ইকুয়াল টু হচ্ছে সি1 সি2 ডিভাইডেড বাই সি1 প্লাস সি2 হোল ইন্টু ভি। এটা পি পয়েন্টের পোটেনশিয়ালটাকে তাহলে ভি সাফিক্সে পি বলি, তাহলে ভিপি, সরি এটা না, পি পয়েন্টের পোটেনশিয়ালটাকে যদি ভিপি বলি, সিভি সিএস ইন্টু সি2 ইন্টু ভিপি মাইনাস জিরো, পি পয়েন্ট ভিপি, তাহলে এখান থেকে সি1 সি2 ইন্টু ভি, কিউ ইকুয়াল টু সি1 সি2 ইন্টু ভি দ্যাট ইজ ইকুয়াল টু সি2 ইন্টু ভিপি। তাহলে এখান থেকে সি2 যদি ক্যান্সেল করে দেওয়া যায় তাহলে ভিপি ইজ ইকুয়াল টু পাওয়া যাবে সি1 ডিভাইডেড বাই সি1 প্লাস সি2 হোল ইন্টু ভি। এটা হয়ে গেল পি পয়েন্টের পোটেনশিয়াল। এই প্রবলেমটা আবার আরেকভাবে করা যায়, তুমি ভাব দিয়ে পারো যে তাহলে এটা দিয়ে কি করা যাবে না স্যার? হ্যাঁ করা যাবে, সি1 দিয়েও করা যাবে প্রবলেমটা। তাহলে আবার দেখো সি1 এর অ্যাক্রসে চার্জ হচ্ছে কিউ, এবার এই কিউ চার্জ ইকুয়াল টু আবার সি ইন্টু ভি, সি এর জায়গায় আছে হচ্ছে আমাদের সি1, আর ভি মানে হচ্ছে দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। এই প্লেটটা যোগ করা আছে পি এর সঙ্গে মানে ভি পোটেনশিয়ালের সঙ্গে প্লাস প্লেটটা, আর নেগেটিভ প্লেটটা যোগ করা আছে ভি এর সঙ্গে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি মাইনাস ভিপি। এখান থেকে গণনা করা যাবে। তাহলে কিউ এর জায়গায় আবার আমরা বসাই হচ্ছে সি1 ইন্টু সি2 ডিভাইডেড বাই সি1 প্লাস সি2 হোল ইন্টু ভি ইজ ইকুয়াল টু সি1 ইন্টু ভি এর জায়গায় ভি থাকছে ইন টার্মস অফ ভি, ভি মাইনাস ভিপি। তাহলে এখান থেকে সি1 সি1 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আসছে সি2 ভি ডিভাইডেড বাই সি1 প্লাস সি2, এটা ইকুয়াল টু ভি মাইনাস ভিপি। और এখান থেকে ভিপি ক্যালকুলেশন করলেই পাওয়া যাবে একই জিনিস সি1 ভি ডিভাইডেড বাই সি1 প্লাস সি। দেখো পি পয়েন্টের পোটেনশিয়াল পেয়ে গেলাম। আরেকটা এর সঙ্গে আমি প্রবলেম যোগ করে দিচ্ছি 4 নম্বর এখান থেকে প্রবলেম, সেটা হচ্ছে পোটেনশিয়াল অ্যাক্রস সি1 এন্ড সি2, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস সি1 এন্ড সি2। সি1 এবং সি2 এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? সি1 এর অ্যাক্রসে পোটেনশিয়াল হচ্ছে v1 আর সি2 এর অ্যাক্রসে হচ্ছে তোমার v2। তাহলে আমাকে v1 এবং v2 বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমাদের কিছু সহজ উপায় আছে। আমি এই নিচের সলিউশনটা অফ করে দিচ্ছি, একটু তোমরা একটু নোট করে নিও। আমি মুছে দিলাম, এটা ডান দিকের পার্টটা থাক, কারণ আমাদের একটুখানি অ্যানালজি আমরা আনবো। তাহলে এখান থেকে আমরা দেখো পেয়ে যেতেই পারি, এখান থেকে একটা অন্যরকমভাবে একটা ভাবনা চিন্তা করা যাক যে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু কত, কিউ ইকুয়াল টু এখান থেকে লেখা যাবে কত সি1 ইন্টু ভি1, কিউ ইকুয়াল টু সি1 এর অ্যাক্রসে চার্জ, পোটেনশিয়াল হচ্ছে v1, তাহলে কিউ ইকুয়াল টু পাওয়া যাবে c1 ইন্টু v1। আবার কিউ ইকুয়াল টু লেখা যাবে c2 ইন্টু v2। তাহলে যদি দুটোই চার্জ যেহেতু সেম সিরিজে আছে তাহলে এখান থেকে লেখা যায় c1 v1 ইজ ইকুয়াল টু c2 v2। আবার আমরা জানি v1 প্লাস v2 ইজ ইকুয়াল টু হচ্ছে v সিরিজে থাকার সময়। একটু এই দুটোকে আমরা আবার ম্যাথমেটিক্সে কাজে লাগাবো। তাহলে v1 বাই v2 that is equal to c2 by c1, v1 by v2 c2 by c1। ম্যাথমেটিক্যালি একটুখানি জাগলার ইউজ করি, তাহলে v1 plus v2 divided by v2 equal to c2 plus c1 divided by c1। এটা ম্যাথমেটিক্স এর অ্যাডেন্ডো মেথড। তাহলে v1 plus v2 is equal to v, তাহলে v by v2 is equal to c1 plus c2 whole divided by c1। और এখান থেকে v2 is equal to পেয়ে গেলাম c1 divided by c1 plus c2 whole into v, v2 is equal to, খেয়াল করে দেখো ফর্মুলাটার মধ্যে। এবং একই রকম ভাবে যদি আমরা v1, ডান দিকের পোর্শনটা লেখা হয়ে গেছে আশা করছি, তাই ডান দিকের এই পোর্শনটা মুছে দিচ্ছি আমি। তাহলে v2 is equal to, v2 equal to পাওয়া গেল c1 দিয়ে মাল্টিপ্লাই, মানে v2 হচ্ছে ক্যাপাসিটর c2 এর অ্যাক্রসে পোটেনশিয়াল, কিন্তু নিউমারেটরে c1 দিয়ে মাল্টিপ্লাই করা আছে এবং c1 প্লাস c2। তুমি এখানে যদি পুট করো বা এই ফর্মুলায় পুট করো তাহলে তুমি সহজেই পাবে v1 is equal to c2 divided by c1 plus c2 whole into total v।
এবার তোমরা আগের প্রবলেমটা মানে এই যে সেকেন্ড পার্ট পি বা 3 নম্বর পোটেনশিয়াল অ্যাট দি পয়েন্ট পি যখন আমরা কনসিডার করেছিলাম, এই পয়েন্টটা আমি দুভাবে করলাম, C1 দিয়ে করেছি, C2 দিয়েও করেছি। কিন্তু C2 দিয়ে করলে সুবিধা কেন? কারণ C2 একটা প্লেট একদম ডাইরেক্ট জিরোর সঙ্গে যোগ করা আছে, তার মানে V2 যেটা সেটাই হচ্ছে V মাইনাস জিরো। তার মানে V2 যে ম্যাগনিটিউড, V2 হচ্ছে কি, V2 হচ্ছে ক্যাপাসিটার C2 এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স, তার একটা প্লেট যোগ করা আছে ভি এর সঙ্গে, আর একটা প্লেট যোগ করা আছে ব্যাটারি নেগেটিভের সঙ্গে। তাহলে V2 এর যা ম্যাগনিটিউড, V এর সেই একই ম্যাগনিটিউড, V এর ভ্যালু আর V2 ইজ ইকুয়াল টু সেম। আমরা বলতেই পারি V2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে সেম। তোমরা একটুখানি আগে দেখো বা নিজে নোট করেছো, দেখো V2 এর ভ্যালুটা মানে পোটেনশিয়াল অ্যাট দি পয়েন্ট পি এক্স্যাক্টলি এটাই বেরিয়েছিল। তো খুব শর্টকাটে আমরা যদি প্রবলেমগুলো করতে যাই তাহলে কি করলাম, যে আমরা করলাম হচ্ছে প্রথমে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করেছি, চার্জও বের করা হয়ে গেছে, পোটেনশিয়াল অ্যাট দি পয়েন্ট পি বের করতে গেলে আমাদের V2 এর অ্যাক্রসে পোটেনশিয়াল বের করব, মানে যেই প্লেটটা ব্যাটারির নেগেটিভের সঙ্গে যোগ করা আছে তার অ্যাক্রসে পোটেনশিয়ালটাই হচ্ছে আমাদের এরম পি পয়েন্টের পোটেনশিয়াল। আমরা অবভিয়াস C1 দিয়ে প্রবলেম করতে পারতাম, কিন্তু একটু বড় হয়েছে। এবং V1 আর V2 একদম চট করে দুটো ক্যাপাসিটরের জন্য কি করে বের করতে হয়, যে V1 ইকুয়াল টু বের করতে গেলে C2, V1 হচ্ছে C1 এর অ্যাক্রসে পোটেনশিয়াল, তাই তো অপোজিট ক্যাপাসিটর দিয়ে মাল্টিপ্লাই করব C2 কে, C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হোল ইনটু V, আর V2 বের করার সময় C1 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হোল ইনটু V। এবার একটু ভ্যালু যদি আমরা পুট করে দিই, খুব সহজেই দেখো প্রবলেমগুলো করা হয়ে যাবে। আমরা জাস্ট লাস্ট দুটো পার্টের প্রবলেম, কারণ এই দুটো খুবই ইজি, যে আমরা যদি এরকম একটা প্রবলেম তোমাকে দেওয়া হয়, আচ্ছা দেখো এই ধরনের একটা প্রবলেম দেওয়া আছে। প্রথমে প্রবলেমটা তোমরা একটু নোট ডাউন করে নাও। প্রথম পার্টে বলেছে হচ্ছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, এরকম একটা সার্কিট দেওয়া আছে। তাহলে এখানে 3 আর 6 বুঝতেই পারছো এই দুটো হচ্ছে সিরিজে আছে, আবার 9 আর 18 এই দুটো সিরিজে আছে, আর এদের সিরিজ কম্বিনেশন আর এদের সিরিজ কম্বিনেশন প্যারালালে আছে। তা দুটো দুটো করে যদি ভাগ করে নেওয়া হয়, তাহলে প্রথম পার্টের অ্যান্সার বের করার জন্য আমরা কি করতে পারি, ইকুইভ্যালেন্টটাকে ড্র করছি। প্রথমে 3 আর 6 যদি ইকুইভ্যালেন্ট, এরা সিরিজে একটা যোগ করলাম, 3 আর 6 সিরিজ হলে কত হবে, আর এখানে নিচে হচ্ছে 9 আর 18 এরা যদি সিরিজে থাকে তাহলে কত হবে, আর এরা যোগ করা আছে হচ্ছে ব্যাটারির সঙ্গে, ব্যাটারির ভ্যালুটাও অবশ্যই বলে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি ব্যাটারির ভ্যালুটা কত। ব্যাটারি হচ্ছে 60 ভোল্ট, এই ব্যাটারিটা যোগ করা আছে 60 ভোল্টের সঙ্গে, তাহলে এটা অবভিয়াসলি 60 ভোল্ট। যদি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের জন্য এই 60 ভোল্টটা আমাদের কোনো কাজে আসবে না। এর 3 আর 6 যদি প্যারালালে থাকে, এই সিরিজে থাকে, তাহলে ইকুইভ্যালেন্ট কত হয়, 3 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6, 3 ইন্টু 6 মানে হচ্ছে 18 ডিভাইডেড বাই 3 প্লাস 6 9, তাহলে 18 কে 9 দিয়ে ডিভাইড করলে 2 মাইক্রোফ্যারাড। আর 9 আর 18, 9 ইন্টু 18 মানে হচ্ছে 108, সরি 9 ইন্টু 18 ডিভাইডেড বাই 9 প্লাস 18, তাহলে 9 ইন্টু 18 ডিভাইডেড বাই 9 প্লাস 18, তাহলে 9 ইন্টু 18 ডিভাইডেড বাই 27, 9 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 6, তাহলে এটা হয়ে গেল 6 মাইক্রোফ্যারাড। এবার তারপর 2 আর 6 হচ্ছে আবার প্যারালালে আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স দাঁড়িয়ে গেল হচ্ছে, তোমার দুটোকে অ্যাড করে দাও 8, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে আমাদের 8 মাইক্রোফ্যারাড। ফার্স্ট পার্টের অ্যান্সার আমাদের কমপ্লিট, 60 ভোল্ট। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমরা বের করে ফেললাম, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 8 মাইক্রোফ্যারাড। ফার্স্ট পার্ট কমপ্লিট, খুব ইজি। এবার নেক্সট পার্টটা ক্যালকুলেশন করার জন্য আমরা কিভাবে এগো, ফাইন্ড পোটেনশিয়াল ডিফারেন্স এন্ড চার্জ অ্যাক্রস ইচ ক্যাপাসিটরস। দেখো স্টেপসগুলো একটুখানি এখানে খেয়াল করা যাক। তাহলে আমরা যদি বলি এই 3 আর 6, প্রথমে এটা এই দেখো 3 আর 6 এর কম্বিনেশন আর 9 আর 8 এর কম্বিনেশন দুটো একদম সেপারেট, কারণ 3 আর 6 এই দুটোকে সেপারেটলি আমাদের 60 ভোল্টের সঙ্গে অ্যাড করা আছে। তো আগের প্রবলেমে বলতে পারি, আগের প্রবলেমের মতো করে যে প্রবলেমটাকে যদি আঁকি, তাহলে 3 এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে আমাদের 6 মাইক্রোফ্যারাড, তাহলে এর সঙ্গে যোগ করা আছে 60, যেহেতু প্যারালালে আছে তাই এদের টোটালটার অ্যাক্রসে পোটেনশিয়ালটা 60 থাকবে, এটা ম্যাটার করবে না। তাহলে এটা 3, এটা হচ্ছে আমাদের 6 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু এটা হচ্ছে তোমার 60 ভোল্ট, আর এই পয়েন্টে হচ্ছে আমাদের পি পয়েন্ট। পুরো ব্যাপারটা চলে এলো আগের মতো। তাহলে আমাকে যদি বের করতে হয় যে V1, এটা হচ্ছে V1, তাহলে V1 বের করতে গেলে আগের প্রবলেমে কি দেখেছি, V1 হচ্ছে 3 এর অ্যাক্রসে, তাহলে মাল্টিপ্লাই করব, V1 ইকুয়াল টু ফর্মুলাটা লিখে ফেলি, C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হোল ইনটু V ছিল, এটা তাহলে C1 আমার এটা ইকুয়াল টু C2,
তাহলে C2 ইকুয়াল টু 6, তাহলে 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6 হোল ইন্টু V ইকুয়াল টু 16, তাহলে 6 বাই 9 ইন্টু 16, তাহলে 2 দিয়ে 3 দিয়ে 2, 3 দিয়ে 3 দিয়ে 20, দ্যাট ইজ ইকুয়াল টু 40 ভোল্ট। তাহলে V1 হয়ে গেল 40 ভোল্ট, আবার V1 প্লাস V2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 20 ভোল্ট 60 ভোল্ট। তার মানে V1 যদি আমাদের 40 ভোল্ট হয়ে যায়, অবভিয়াসলি V2 ক্যালকুলেশন না করি বলতে পারবো এটা হয়ে যাবে 20 ভোল্ট। তুমি ভাবে করতে পারবে V2 ইকুয়াল টু C1 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হোল ইনটু B করে আমাদের 20 ভোল্ট আসবে। তাহলে আমাদের কত সিম্পল, এটা মনে হচ্ছে প্রবলেমটা কত ডিফিকাল্ট, কিন্তু সহজে করে ফেললাম। এটা 40 ভোল্ট, এটা হচ্ছে 20 ভোল্ট। নেক্সট বলছে চার্জ কত, তাহলে এর অ্যাক্রসে চার্জ কত হবে, এর অ্যাক্রসে এবার চার্জ কত হবে, তাহলে এটাই বা বের করবো কি করে। দেখো এটা সিরিজ কম্বিনেশনে আছে, তাহলে এর অ্যাক্রসে চার্জ, দেখ এর অ্যাক্রস চার্জ কিউ হলে এর অ্যাক্রসেও চার্জ কিউ হবে, এটাকে Q1 বললে এটাকে Q1 বলছি। তাহলে Q1 ইকুয়াল টু C ইন্টু V, তাহলে এর অ্যাক্রসে Q1, 6 এর অ্যাক্রসে চার্জ হচ্ছে আমাদের Q1, তার একটা পয়েন্ট যোগ করা আছে এই পয়েন্টের সঙ্গে, আর একটা পয়েন্ট যোগ করা আছে গ্রাউন্ডের সঙ্গে, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে তোমার 20 ভোল্ট পেয়ে গেছি। তাহলে কি আমরা বলতে পারবো একটা পার্ট যে আমাদের V2 যেটা পাওয়া গেল, V2 ইকুয়াল টু যেটা পেলাম 20 ভোল্ট, এটাই ইকুয়াল টু, প্রথম কথা হচ্ছে এটাই ইকুয়াল টু VP। একটু আগে ডিসকাস করলাম যে এই যেই ক্যাপাসিটরের একটা প্লেট গ্রাউন্ডের সঙ্গে যোগ করা থাকে তার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটাই আমাদের এই পয়েন্টের পোটেনশিয়াল। তাহলে VP ইকুয়াল টু হয়ে গেল 20 ভোল্ট। ক্যাপাসিটার 6 এর অ্যাক্রসে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 20, ক্যাপাসিটার ভ্যালু হচ্ছে 6, তাহলে চার্জ যদি বের করতে হয় Q1 ইকুয়াল টু C ইন্টু V, C এর জায়গায় আমি লিখছি হচ্ছে 6 আর V হচ্ছে তোমার 20, তার মানে আমার দাঁড়িয়ে গেল 120 মাইক্রোকুলম। তুমি এই দুটোর ইকুইভ্যালেন্ট বের করে তাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাই পেয়ে যাবে। 3 আর 6 এর ইকুইভ্যালেন্ট কত, আমরা 3 আর 6 এর ইকুইভ্যালেন্ট বের করেছি 2, 2 কে 60 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে দেখো 120 আসবে। তাহলে কত রকম ভাবে করা যায়, আরো ভাবে করা যায়, সেটা হচ্ছে কি Q1 বাই 3 প্লাস Q2 বাই 6, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ইকুয়ালস কত, Q1 ডিভাইডেড বাই 3, আবার অলিটার অনেক রকম ভাবে করা যাবে। এর অ্যাক্রসে পোটেনশিয়াল প্লাস এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স দ্যাট ইজ 60, এর অ্যাক্রসে পোটেনশিয়াল কত Q1 বাই 3, এর অ্যাক্রসে কত Q2 বাই মানে Q1 বাই 6, Q1 বাই 3, এর অ্যাক্রসে পোটেনশিয়াল Q1 বাই 6, দুটোকে অ্যাড করলে হবে 60, তাহলে পাওয়া যাবে। আমি জাস্ট ক্যালকুলেশনটা করব না, তোমরা করে নিও। Q1 বাই 3 প্লাস এটাও হচ্ছে Q1 বাই 6, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 60, তাহলে এটা ক্যালকুলেশন করেও তুমি পাবে Q1 ইকুয়াল টু 120 ভোল্ট 120 মাইক্রোকুলম। তাহলে এটা পুরোটা যদি হয়ে যায় থাকে তাহলে দেখো প্রত্যেকটা পার্ট পেয়ে গেলাম যে এই ওপরের 3 এর অ্যাক্রসে চার্জ কত, সেটা হচ্ছে 120 মাইক্রোকুলম করে একটু অ্যান্সারটা করে ফেলি। এটা 120 মাইক্রোকুলম, এদিকে প্লাস এদিকে মাইনাস, এটাও হবে 120 মাইক্রোকুলম, এটা প্লাস এটা মাইনাস, এবং এই পয়েন্টে পোটেনশিয়াল পেয়ে গেলাম 20 ভোল্ট। সেটা কিনা এই 6 এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল 120 কে 6 দিয়ে ডিভাইড করে দেখো 20 চলে এসেছে, তাই 20 ভোল্ট। এটার জন্য কি হবে 9 আর 18, তাহলে এরও অ্যাক্রসে যদি আমরা বলি এটা হচ্ছে V3 আর এটা হচ্ছে আমাদের V4, তাহলে V3 পাবো কি করে, V3 হচ্ছে 9 এর অ্যাক্রসে, তাহলে তার অন্যটা দিয়ে মাল্টিপ্লাই করবো 18 ডিভাইডেড বাই 9 প্লাস 18 হোল ইনটু 60, এটা হয়ে যাবে আমাদের কিন্তু ওই কোন ফর্মুলা, এই ফর্মুলায়। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে, তাহলে 18 ডিভাইডেড বাই 27 হোল ইনটু 60, 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে এটা হয়ে গেল 20, দ্যাট ইজ ইকুয়াল টু 40 ভোল্ট। এগেইন এটা 40 যদি হয় তাহলে এটা অবভিয়াস দাঁড়াবে এটাও হয়ে যাবে 20 ভোল্ট, কেননা এটা প্লাস এটা ইকুয়াল টু 20, এই 60 হতেই হবে, কারণ এটা সেপারেটলি আবার 60 এর সঙ্গে যোগ করা আছে। তাহলে আবার কোন প্লেটটার সঙ্গে ডাইরেক্ট ব্যাটারি নেগেটিভ যোগ করা আছে, V4 এর সঙ্গে, মানে 80 মাইক্রোফ্যারাডের সঙ্গে, তার অ্যাক্রসে যে পোটেনশিয়াল যেটা V4 সেটাই হচ্ছে আমাদের VQ, তাহলে VQ এর ভ্যালু দাঁড়িয়ে গেল হচ্ছে আমাদের 20 ভোল্ট। তাহলে প্রত্যেকটার অ্যাক্রসে চার্জ, প্রত্যেকটার অ্যাক্রসে পোটেনশিয়াল, এভরিথিং পেয়ে যাচ্ছে। আচ্ছা এর একটা চার্জ কি করে পাবো, চার্জ ইকুয়াল টু এগেইন Q ইকুয়াল টু C ইনটু V, তাহলে 18 হচ্ছে আমাদের চার্জের ভ্যালু আর V হচ্ছে 20 ভোল্ট, তাহলে 18 কে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 360, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটাও দাঁড়াবে হচ্ছে 360 মাইক্রোকুলম। 80 মাইক্রোকুলমের অ্যাক্রসে যে Q ইকুয়াল টু CV সেটাই হচ্ছে চার্জ, এই দুটো সিরিজে আছে, তাহলে এখানেও একই রকম ভাবে যোগ হবে, তাহলে 360 মাইক্রোকুলম করে যোগ করা আছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স এবং চার্জ অ্যাক্রস ইচ ক্যাপাসিটর সবটাই আমরা পেয়ে গেলাম।
সিম্পল টেকনিক, সেটা হচ্ছে কি ইউজ করেছি হচ্ছে একটা V1 এর ফর্মুলা আমরা মনে রাখার চেষ্টা করেছি, V1 = C2 × V ডিভাইডেড বাই C1 + C2। সেটা আমরা প্রত্যেকটা রাফরাসে ভোল্টেজ পেয়ে যাচ্ছি, পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যাচ্ছি। আবার চার্জ = Q × C, Q = C × V, যেখানে V মানে হচ্ছে দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাও আমরা আগের ফর্মুলা দিয়ে পেয়ে গেছি, মাল্টিপ্লাই করে দিচ্ছি, চার্জ পেয়ে যাচ্ছি। আর যে ক্যাপাসিটরের সঙ্গে যোগ করা আছে ব্যাটারির নেগেটিভ, তার পোটেনশিয়ালটাই হচ্ছে আমাদের এই কিউ পয়েন্ট, মানে দুটোর মাঝখানের যে পোটেনশিয়াল সেটা হচ্ছে তারই পোটেনশিয়াল। তাহলে ভিপিও পেয়ে গেছে 20 ভোল্ট, ভিকিউ পেয়ে গেছে 20 ভোল্ট, তাহলে ভিপি মাইনাস ভিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু 20 মাইনাস 20 দ্যাট ইজ ইকুয়াল টু 0 ভোল্ট। আশা করছি প্রবলেম তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট আমাদের টপিক হচ্ছে যখন দুটো ক্যাপাসিটার্স বা দুটো কন্ডেন্সারকে যাদের আলাদা আলাদা পোটেনশিয়াল, ইনিশিয়াল পোটেনশিয়াল, এদের একজনের হচ্ছে V1 আর একজনের হচ্ছে V2, তাদের ক্যাপাসিটেন্সও আলাদা, একটা C1 এবং একটা C2, এদেরকে যদি কোনো কন্ডাক্টর বা ওয়্যার দিয়ে যোগ করে দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটে। যেমন তোমরা করেছো যে যখন আমাদের ক্যালোরিমেট্রি প্রিন্সিপালে যে দুখানা বডি যাদের টেম্পারেচার আলাদা তাদেরকে যদি একসঙ্গে কানেক্ট করে দেওয়া হয় তাহলে কি হয়, যে যার টেম্পারেচার বেশি যে বডির, সেখান থেকে যে বডির টেম্পারেচার কম সেদিকে হচ্ছে তোমার হিটের ট্রান্সফার হয়। অর্থাৎ হিটের ট্রান্সফার কোন বডি থেকে কোন বডির দিকে হবে সেটা কিন্তু টেম্পারেচার ডিফাইন করে, হিট ডিফাইন করে না। একই রকমভাবে কোন বডি থেকে কোন বডির দিকে চার্জের ফ্লো হবে সেটাও ডিপেন্ড করে না কোন বডিতে চার্জ বেশি আছে, ডিপেন্ড করে যে বডির পোটেনশিয়াল বেশি সেই বডি থেকে যে বডির পোটেনশিয়ালটা কম সেই দিকে আমাদের চার্জের ফ্লো হবে। নেক্সট কোশ্চেন, কতক্ষণ হবে? ওখানে ছিল কি যতক্ষণ পর্যন্ত না দুটো বডির টেম্পারেচার সেম হয়, এখানে সেরকম হলো যতক্ষণ পর্যন্ত না দুটো বডির পোটেনশিয়াল সেম হয়ে যায়, এবং সেই কমন পোটেনশিয়ালটাকে আমরা বের করব, যেটা কিনা এখানে বলেছি কমন পোটেনশিয়াল। সেই কমন পোটেনশিয়ালের ভ্যালুটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি এখানে ভি দিয়ে। এখানে কি কি জিনিস আমরা মনে রাখবো? ফার্স্ট, সেটা হচ্ছে আমরা এখানে পুরোটাই করেছি একটা স্পেরিক্যাল ক্যাপাসিটর দিয়ে। তো স্পেরিক্যাল ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটেন্সের ভ্যালু হয় 4πε0 ইনটু R। তাহলে C ইজ প্রপোর্শনাল টু R, বা দুটো যে ক্যাপাসিটর C1/C2 ইজ ইকুয়াল টু R1/R2 ফার্স্ট। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে এখানে দেখা যাবে যে আমাদের যে কমন পোটেনশিয়াল সেই ভ্যালুটা কি কির উপর ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 আমরা আসবো, মানে বিফোর এবং আফটার আমাদের টোটাল চার্জটা কিন্তু সেম থাকবে। অর্থাৎ কানেক্ট করার আগে দুটো বডির যে মোট যে চার্জ ছিল, কানেক্ট করার পরেও কিন্তু দুটো বডি কমন পোটেনশিয়াল রিচ করার পরেও তাদের কিন্তু চার্জ, টোটাল চার্জ সেম আছে। এদিক থেকে ওদিকে কিছু চার্জ চলে যাওয়ার জন্য, তাই আগে মনে করো এই R1 যা রেডিয়াস বা C1 ক্যাপাসিটেন্সের চার্জ ছিল Q1, এটা চার্জ ছিল Q2, তার টোটাল চার্জ কত হবে? টোটাল চার্জ ইকুয়াল টু Q1 প্লাস Q2। আবার Q1 ইকুয়াল টু কত? C1V1, Q2 ইকুয়াল টু কত? C2V2। এটা হচ্ছে টোটাল চার্জ। আফটার কানেক্ট করে দেওয়ার পর, কানেকশন যখন হয়ে গেছে তখন চার্জ কিন্তু কিছু এদিক ওদিক হওয়ার জন্য এখন আর Q1 চার্জ নেই C1 এর মধ্যে, হয়ে গেছে কত? Q1 ড্যাশ। Q2 কত হয়ে, C2 কত হয়ে গেছে? Q2 ড্যাশ। তাহলেও কিন্তু আমাদের Q ইকুয়াল টু টোটাল চার্জ Q1 প্লাস Q2 যা, Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ তাই থাকবে। তাহলে এখান থেকে Q ইকুয়াল টু Q1, আমাদের Q1 ড্যাশ ইকুয়াল টু কত হবে? তাহলে C1 ইন্টু V। Q2 ড্যাশ ইকুয়াল টু কত আসবে? C2 ইন্টু V। তো এখান থেকে V এর একটা আমাদের ফর্ম চলে এলো, একদম মনে রাখো, V ইকুয়াল টু C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। প্রশ্ন আসে, স্যার এই মাঝে সাইনটা C1V1 এখানে যে প্লাস করা হয়েছে ওটা কি কোনোভাবে মাইনাস হতে পারে? হ্যাঁ হতে পারে, স্পেশাল কিছু কেস আমরা আসছি প্রবলেমে। কিন্তু আমাদের ফর দিস টাইমে মনে রাখি যে QV ইজ ইকুয়াল টু C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এবার নেক্সট হচ্ছে এই যে চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে গেল, চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পর দেখতে পাওয়া গেল Q1 ড্যাশ বাই Q2 ড্যাশ কার উপর ডিপেন্ড করছে? C1/C2 এর উপর ডিপেন্ড করছে। মানে আফটার রিডিস্ট্রিবিউশন অফ চার্জ, যার ক্যাপাসিটেন্স বেশি তার মধ্যে বেশি চার্জ থাকবে, যার ক্যাপাসিটেন্স কম তার মধ্যে কম চার্জ থাকবে। প্রথমের দিকে যা খুশি থাকতে পারে, যার কাছে বেশি হতে পারে, আমি বললাম চার্জের উপর ডিপেন্ড করে না। কিন্তু রিডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পর কার মধ্যে কতটা চার্জ থাকবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে যার ক্যাপাসিটেন্স বেশি তার মধ্যে বেশি চার্জ, এবং যার ক্যাপাসিটেন্স কম তার মধ্যে কম চার্জ। মানে ক্যাপাসিটেন্সের রেশিও অনুযায়ী কিন্তু চার্জ ডিস্ট্রিবিউশন হবে। তাহলে একটা যদি এখান থেকে একটা প্রবলেম সেট করা যায়, যে কথার কথা বলছি, আমাদের প্রবলেমটা আমি একটু লিখি।
ডান দিকের এই প্রবলেমটা থাক, যে দুটো ক্যাপাসিটর আমরা প্রথমে বলি টু ক্যাপাসিট্যান্স C1 ইকুয়াল টু কথার মধ্যে 2 মাইক্রোফ্যারাড আর C2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 মাইক্রোফ্যারাড আর কানেক্টেড। এবং প্রথমে ছিল Q1, এর মধ্যে চার্জ ছিল কথা বলছি 4 মাইক্রোকুলম, আর এর মধ্যে চার্জ হচ্ছে আমাদের 6 মাইক্রোকুলম, 11 মাইক্রোকুলমের মধ্যে আছে। তাহলে বলছে ফাইন্ড কমন পোটেনশিয়াল এ, আর বি বলছে চার্জ আফটার redistribution of charge after redistribution। তাহলে এরকম টাইপের প্রবলেম করার জন্য কি করতে হবে? ফাইন্ড কমন পোটেনশিয়ালের ফর্মুলা আমাদের কাছে জানা আছে, সেটা হচ্ছে কি যে টোটাল চার্জ ডিভাইডেড বাই হচ্ছে তোমার C1 প্লাস C2। তাহলে কমন পোটেনশিয়াল V ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে যাবে Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। Q1 ইকুয়াল টু 4, Q2 ইকুয়াল টু 11, C1 ইকুয়াল টু 2, এটা হচ্ছে 3, তাহলে ক্যান্সেল হবে 3 ভোল্ট। এখানে পোটেনশিয়াল দিয়ে বলা হয়নি, চার্জ দিয়ে দেওয়া হয়েছে। আর নাম্বার 2 বি পার্টের অ্যান্সার কি হবে? বি, সেটা হচ্ছে চার্জ আফটার রিডিস্ট্রিবিউশন। আমরা দেখতেই পেলাম যে Q1 ড্যাশ ডিভাইডেড বাই Q2 ড্যাশ ইজ ইকুয়াল টু হয় C1 বাই C2। তাহলে এখান থেকে Q1 ড্যাশ বের করার জন্য আবার Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ ম্যাথমেটিক্যাল আকার জাগলারি ডিভাইডেড বাই Q2 ড্যাশ ইকুয়াল টু কত হবে? C1 প্লাস C2 ডিভাইডেড বাই C2। এখানে যা করবো এখানেও তাই করা হয়েছে। Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ ইকুয়াল টোটাল চার্জ দ্যাট ইজ ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই Q2 ড্যাশ that is equal to C1 plus C2 equal to 2 plus 3 that is equal to 5 divided by C2 equal to 3। তাহলে এখান থেকে পেয়ে যাবো Q2 dash equal to 9 মাইক্রো কুলম। তাহলে obviously Q1 dash will be equal to 6 মাইক্রো কুলম, কারণ টোটালটা হচ্ছে 15, তাই একটা 9 পেয়ে গেছে, তাহলে একটা হয়ে গেল 6। তাহলে দেখো সিম্পল ব্যাপারটা যে আমাদের কয়েকটা কথা খালি মাথায় রাখতে হবে, যে আমাদের চার্জ ফ্লো করবে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে। কমন পোটেনশিয়াল কত হবে? দ্যাট ইজ V ইকুয়াল টু Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। আবার ওটাকে কায়দা করে লেখা যাবে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। আর চার্জ ডিস্ট্রিবিউশনটা কীরকম ভাবে হবে? Q1 ড্যাশ বাই Q2 ড্যাশ ইকুয়াল টু C1 বাই C2। সিম্পল। নেক্সট আমাদের এই যে এই ঘটনাটা ঘটলো, মানে রিডিস্ট্রিবিউশন হলো, তার জন্য এনার্জি আমাদের কি হয়েছে? এনার্জি কিছুটা ডিস্ট্রয় করবে নিশ্চয়ই। এনার্জি ডিস্ট্রয়ের কথাটা হয়তো ঠিক নয়, এনার্জি অন্য ফর্মে ম্যানিফেস্ট করবে। মানে আমাদের ইলেকট্রিক্যাল যে এনার্জি ছিল সেই এনার্জি কিন্তু কিছুটা কমে যাবে, ইনিশিয়াল যা ছিল তার থেকে ফাইনাল কিছুটা কমে যাবে। এবং এই কমে যাওয়ার জন্য যে বাকি এনার্জিটা সেটা কি ফর্মে আসবে? সেই ফর্মটা হচ্ছে কিছুটা হিট এনার্জি। মানে এই ঘটনা ঘটার পর দেখা যাবে তারটা বা ক্যাপাসিটারটা একটু গরম হয়ে গিয়েছে, হিটেড হয়ে গেছে, আর কিছু কিছু একটা আওয়াজ হয়, সাউন্ড হয়, তাহলে একটু সাউন্ড এনার্জিও হতে পারে। যদি লিকেজ খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো একটা লাইটের স্পুলিংও দেখতে পাওয়া যেতে পারে, স্পার্কিং মতো, মানে সেটা লাইট এনার্জি। তাহলে এই সমস্ত এনার্জিতে কিছুটা আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার হয়ে যায়। তো এই ধরনের একটা মানে কীভাবে কী হয় সেটা আমরা আসছি, সেখান থেকে দুটো প্রবলেম আমরা করব। নেক্সট এখান থেকে যে কথাটা বললাম যে এনার্জি কিছুটা অন্য ফর্মে ম্যানিফেস্ট করে, তার ইনিশিয়াল এনার্জি হাফ সি, ফর্মুলা আমরা জানি হাফ সি ভি স্কোয়ার, তাহলে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, আর ফাইনাল হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। কমন পোটেনশিয়াল V হয়ে গেছে, V এর ভ্যালু পুট করলে আমরা দেখতে পেলাম এর একটা ফর্মুলা আসবে হাফ C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার, নিচে আসবে হচ্ছে C1 প্লাস C2। তাহলে EI মাইনাস EF লস অফ এনার্জি, এখান থেকে এটা মাইনাস EI মাইনাস EF করলে আমাদের ডেল্টা এর ফর্মটা আসছে হচ্ছে এরকম হাফ C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কয়ার। ঠিক আছে, দেখো এখানে একটা প্রবলেম বলা হয়েছে, এটা দুখানা ক্যাপাসিটরস A অ্যান্ড B, এটা B ক্যাপাসিটর। A ক্যাপাসিটরের প্লাস প্লেটের সঙ্গে B ক্যাপাসিটরে মাইনাস যোগ করা হয়েছে, আর A এর মাইনাসের সঙ্গে B এর প্লাস যোগ করা হয়েছে।
এবং এর ক্যাপাসিট্যান্স 4 মাইক্রোফ্যারাড, এর 2 মাইক্রোফ্যারাড। ইনিশিয়ালি এর দুটো প্লেটের মধ্যে 30 ভোল্ট, এর 15 ভোল্ট। তাহলে বলছে যে আফটার এই কানেক্টিং, তাহলে ফাইন কমন পোটেনশিয়াল কত হবে, চার্জ অন ইচ ক্যাপাসিট্যান্স আফটার রিডিস্ট্রিবিউশন কত হবে, এবং লস অফ এনার্জি কত হবে। একটু আগে একটা কথা বললাম যে আমাদের যে কমন পোটেনশিয়ালের ফর্মুলা একটু আগে মনে রেখেছিলাম, সেটা ভি ইকুয়াল টু কি ছিল, ভি ইজ ইকুয়াল টু C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। কিন্তু এখানে আমি বললাম এই সাইনটা কিন্তু মাইনাস হতে পারে, মানে C1V1 আর C2V2 এর মাঝে সাইনটা মাইনাস হতে পারে, C1 প্লাস C2 সেম থাকবে। তাহলে এই মাইনাস সাইনটা কখন হবে, যখন এই ধরনের কেস হবে যে একটা প্লাস প্লেটের সঙ্গে অন্য প্লেটের মাইনাস প্লেটটা যোগ করা থাকবে, তখন কিন্তু আমাদের ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে গিয়ে দাঁড়াবে। তখন এই ফর্মুলাটা দাঁড়িয়ে যাবে হচ্ছে C1V1 মাইনাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে, তাই এটা কেস একটা কিন্তু মনে রেখো যে এরকম যখন প্লাসের সঙ্গে মাইনাস কানেক্ট করা থাকবে তখন আমাদের ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায়। তা C1V1 কত, C1 হচ্ছে 4, V1 হচ্ছে তোমার 30, দ্যাট ইজ ইকুয়াল টু এখান থেকে 120 মাইনাস দিয়ে এটা 15, এটা হচ্ছে 2, দ্যাট ইজ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই C1 প্লাস C2, C1 হচ্ছে 4 আর এটা হচ্ছে 2, তাহলে 4 প্লাস 2, তাহলে কমন পোটেনশিয়াল হয়ে গেল 90 ডিভাইডেড বাই 6 মানে হচ্ছে 15 ভোল্ট। 90 by 6 that is equal to 50 volt, 15 volt, ফার্স্ট পার্ট। সেকেন্ড হচ্ছে চার্জ অন ইচ ক্যাপাসিটর। আমরা একটু আগে আবার একটা কথা বলেছিলাম যে Q1 ড্যাশ ডিভাইডেড বাই Q2 ড্যাশ দ্যাট ইজ ইকুয়াল টু দাঁড়ায় হচ্ছে C1 বাই C2। তাহলে বোথ সাইডে কমন পোটেনশিয়াল দিয়ে মাল্টিপ্লাই করে দিলে অ্যাকচুয়ালি Q1 ড্যাশ আর Q2 এর ভ্যালু পাওয়া যাবে, অর্থাৎ Q1 ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে C1 ইনটু V। তাহলে C1 ইকুয়াল টু কত, C1 ইকুয়াল টু হচ্ছে 4 আর V হচ্ছে কমন পোটেনশিয়াল দ্যাট ইজ 15, that is 60 মাইক্রো কুলম। আর Q2 ড্যাশ ইকুয়াল টু কত আসবে, C2 ইনটু V। তা C2 এর ভ্যালু হচ্ছে 2 আর V হচ্ছে আমাদের अगेन 15, সো 30 মাইক্রো কুলম। তাহলে এই হয়ে গেল Q1 ড্যাশ আর Q2 ড্যাশ। এবার লস অফ এনার্জি, লস অফ এনার্জি ফর্মুলাটা একদম মাথার মধ্যে, ডেল্টা E ইকুয়াল টু লস অফ এনার্জি হাফ ইনটু C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হোল ইনটু V1 মাইনাস V2 তার হোল স্কয়ার। ভ্যালু পুট করি, তাহলে হাফ C1 এর ভ্যালু 4 আর 2, তাহলে 4 ইনটু 2 ডিভাইডেড বাই 4 প্লাস 2 ইনটু V1 মাইনাস V2। V1 হচ্ছে আমাদের 30 আর V2 হচ্ছে 15, তাহলে 30 মাইনাস 15 তার হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে 4 দুগুণে 8, একটা 2 কেটে যাচ্ছে, এখানে 4/6 মানে 2/3 ইন্টু 15 এর স্কোয়ার মানে 225, ক্যালকুলেশন করলে 3 7 21 75 মানে 150 এত মাইক্রো জুল। কারণ অ্যান্সার সবটাই মাইক্রোতে, এখানে মাইক্রো আছে, মাইক্রো দুটো মাইক্রো মানে মাইক্রো স্কোয়ার, এখানে একটা মাইক্রো, তাহলে একটা মাইক্রো কেটে গিয়ে মাইক্রোটা পড়ে যাচ্ছে, এটা তো ভোল্টেজ ছিল, তাহলে ফ্যারাড ইন্টু ভোল্ট মানে হচ্ছে কুলম, আর একটা মাইক্রো পড়ে থাকার জন্য তাহলে অ্যান্সারটা হলো মাইক্রো জুল। ঠিক আছে, আচ্ছা সিবিএসসি তে প্রিভিয়াস ইয়ার একবার প্রশ্ন এসেছিল, এরকম একটা সার্কিট দিয়ে বলা হয়েছে এই যে 6 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে কতটা চার্জ স্টোর করে থাকে, ফাইন্ড দি চার্জ অন দি ক্যাপাসিটর 6 মাইক্রোফ্যারাড। তাহলে এই ধরনের প্রবলেমগুলো করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এই 6 মাইক্রোফ্যারাড এই যে ক্যাপাসিটরের পজিটিভ যোগ করা আছে এই পয়েন্টের সঙ্গে আর নেগেটিভ প্লেটটা যোগ করা আছে এই পয়েন্টের সঙ্গে। আমি নেগেটিভ পজিটিভ বললাম এই কারণের জন্য যে এই ব্যাটারি পজিটিভ টার্মিনাল যোগ করা আছে হচ্ছে এটার সঙ্গে, তাই এটা হবে প্লাস, আর নেগেটিভ যোগ করা আছে এখান দিয়ে গিয়ে তাহলে এটা হবে মাইনাস। তাহলে এই হচ্ছে পোলারিটিটা এরকম দাঁড়াবে, এটা প্লাস কিউ মাইনাস কিউ আকার। তাহলে আমাদের কিউ পেতে হবে, তাহলে কিউ পেতে গেলে কি দরকার, সি তো গিভেন, তার মানে এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত সেটা পেতে হবে। এদের অ্যাক্রসে এটা যোগ করা আছে যে 10 ওহমের অ্যাক্রসে, তাহলে 10 ওহমের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত আমাকে সেটা পেতে হবে। তাহলে 10 ওহমের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স পেতে গেলে এই সার্কিটের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটা প্রথমে বের করে নিই, ওহমস ল। তাহলে আমাদের কারেন্ট কোন দিক দিয়ে যাবে, কারেন্ট যাবে এই সার্কিট দিয়ে এরকম ভাবে, এই কারেন্ট। তাহলে কারেন্ট I ইজ ইকুয়াল টু এখানে দাঁড়াবে I ইকুয়াল টু হচ্ছে তার টোটাল ইএমএফ 2 ডিভাইডেড বাই টোটাল I এর ফর্মুলা একটু এটাও লিখে ফেলি, টোটাল ইএমএফ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে টোটাল ইএমএফ হচ্ছে আমাদের 2, টোটাল ইএমএফ টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 10 প্লাস 20
দ্যাট ইজ ইকুয়াল টু 1/15 এত অ্যাম্পিয়ার কারেন্ট। এবার নেক্সট হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আমাদের ভি ইজ ইকুয়াল টু আই হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু 1/15, আর ইকুয়াল টু হচ্ছে আমাদের 10, তাহলে 5 দিয়ে 2, 5 দিয়ে 3, তাহলে 2/3 এত ভোল্ট। তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পেয়ে গেছে 2/3 ভোল্ট। অতএব কিউ ইকুয়াল টু এগেন সি ইন্টু ভি। দেখো ফর্মুলা বসাই হয়ে যাচ্ছে, সি ইজ ইকুয়াল টু 6 আর ভি ইকুয়াল টু 2/3, তাহলে অবভিয়াসলি হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 4 মাইক্রো কুলম। দিস ইজ দি অ্যান্সার, সিম্পল। আবার পিওয়াইকিউ সিবিএসসিতে এরকম একটা প্যারালাল প্লেট, দুটো প্লেট, এই একটা প্লেট আর এইদিকে একটা প্লেট, আর মাঝের যে অংশটা আছে দুটো ডাইইলেকট্রিক স্ল্যাব দিয়ে যোগ করা হয়েছে। আমরা ডাইইলেকট্রিক স্ল্যাব দিয়ে করলে কি হয় আমরা ডিসকাস করেছি, এদিকে হচ্ছে 2k আর এদিকটা হচ্ছে ডাইরেক্ট কনস্ট্যান্ট k। টোটাল ডিসটেন্সটা দুটো প্লেটের মধ্যে হচ্ছে d, যেটা 2k তার থিকনেসটা হচ্ছে d/3, আর যেটা k সেটা হচ্ছে 2d/3। তাহলে বলছে ফাইন্ড আমাদের ক্যাপাসিট্যান্স কত হবে। তাহলে একটু তোমরা নিশ্চয়ই লিখেছো বা একটু ভিডিওটাকে পিছনের দিকে পাঠিয়ে দেখো। এরকম সি এর এক্সপ্রেশনটা হয় এপসাইলন নট ইন্টু এ ডিভাইডেড বাই, আমি টি দিয়ে করেছি তো এখানেও করছি T1/K1 প্লাস T2/K2, যদি আরও থাকতো T3/K3 অ্যান্ড সো অন। তাহলে আমরা এটাকে যদি T1 বলি, এটাকে যদি 2 কন্ডিশন বলি, তাহলে দাঁড়িয়ে গেল এপসাইলন নট ইন্টু এ T1 ইকুয়াল টু 2k, সরি T1 ইকুয়াল টু d/3 আর K1 ইকুয়াল টু হচ্ছে 2k প্লাস K2 ইকুয়াল টু 2d/3 আর K2 হচ্ছে তোমার k। জাস্ট সলভ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো সলভ করে ফেলি, তাহলে এখান থেকে k উপরে উঠে যায়, তাহলে k ইন্টু এপসাইলন নট ইন্টু এ, এখান থেকে আসে d/6 3 and 2, আর এখান থেকে আসবে 2d ডিভাইডেড বাই 3, তাহলে 3 আর 6 কে এলসিএম করলে 6 আসবে, তার নিচে 6, ওপরে আছে হচ্ছে আমাদের d আর ওপরে আছে হচ্ছে তোমার 4d, তাহলে 6k এপসাইলন নট ইনটু a ডিভাইডেড বাই 5d, দিস ইজ অ্যান্সার। আমরা পুরো জিনিসটা থিওরিটিক্যালি ডিসকাস করেছি, এখন জাস্ট কিছু প্রবলেম করলে তোমরা বুঝতে পারবে। এতক্ষণ ধরে থিওরি আমরা যা ডিসকাস করলাম সেটা যদি বোঝা যায় তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদের কাছে ভেরি মাচ ইজি। যেটাই প্রথমেই বলেছিলাম যে পুরো ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু এই প্রবলেমগুলো তোমাদের করতে কোনো অসুবিধাই হবে না। তাই নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আগেরটায় আমরা দুটো প্লেটকে এইভাবে ভার্টিক্যালি ভাগ করেছিলাম, এদিকে K1 ওদিকে K2, কিন্তু যদি মাঝ বরাবর এরকম ভাগ করে দিই তাহলে কিরকম কেসটা হয়। তাহলে দেখো এবার প্লেট এরিয়াটা আমাদের ভাগ হয়ে যাবে, এরকম ভাবে ভাগ করলে ডিসটেন্সটা d1 d2 হয়েছিল দুটো প্লেটের মাঝখানে। এবার যে দুখানা ডাইইলেকট্রিক ভাগ করে দেওয়ার জন্য এবারে দুখানা ডাইইলেকট্রিক তৈরি হলো। ভাবো এরকম ভাবে ভাবনা চিন্তা করা যায় যে উপরে একটা ডাইইলেকট্রিক তৈরি হয়েছে C1 আর নিচে আরেকটা ডাইইলেকট্রিক তৈরি হয়েছে C2, সরি উপরে একটা C1 তৈরি ক্যাপাসিট্যান্স তৈরি হয়েছে C1 আর নিচে ক্যাপাসিট্যান্স তৈরি হয়েছে C2। এই যে দুটো ক্যাপাসিটর C1 আর C2, এই C1 ক্যাপাসিটরের এই প্লেট যোগ করা আছে প্লাস, এদিকে মাইনাস, এদের মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা V। এই C2 ক্যাপাসিটরে এটা প্লাস সেম প্লেট, এটা হচ্ছে মাইনাস, আর C2 টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স V। তা দুখানা ক্যাপাসিটর আমার কাছে আছে যাদের টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সটা হয়ে গেছে কত আমাদের সেম। তাহলে বলতে পারবো C1 আর C2 আমাদের প্যারালালে আছে। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর জাস্ট CP ইজ ইকুয়াল টু, কনসেপ্টটা প্রথমে জানো, তাহলে C1 প্লাস C2 হয়ে যাবে, দ্যাট ইজ অ্যান্সার। এবার C1 ইকুয়াল টু কত, C1 হচ্ছে প্যারালাল এফেক্টের ফর্মুলা k এপসাইলন নট ইনটু a ডিভাইডেড বাই d, তাহলে k এপসাইলন নট, কিন্তু প্লেট এরিয়াটা কিন্তু এখন পুরো এরিয়াটা নেই, এরিয়াটা মানে এরকম ভাবে যে আমাদের ছিল প্লেট এরিয়া তা মাঝখান দিয়ে কেটে গেছে, সেজন্য বলছি ওপরেরটা হচ্ছে এরিয়া A1 আর নিচের এরিয়াটা করেছি A2। তাহলে k এপসাইলন নট A1 ডিভাইডেড মাঝে দুটো প্লেটের মাঝখানে ডিসটেন্সটা কিন্তু d আছে এখানে, এটা কমেনি, তা C1 ইকুয়াল টু দিস আর C2 ইজ ইকুয়াল টু কত হবে K1 এটা, আর K2 ইনটু এপসাইলন নট ইনটু আবার A2 ডিভাইডেড বাই d। তাহলে C টোটাল ইকুয়াল টু বা CP ইজ ইকুয়াল টু C1 প্লাস C2, দ্যাট ইজ ইকুয়াল টু এপসাইলন নট বাই d ইনটু K1 A1 প্লাস K2 A2, দিস ইজ দি অ্যান্সার।
এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য কি প্রথমে ব্যাপারটা বলি যে দুখানা ব্যাটারি যোগ করা আছে, দুখানা ক্যাপাসিটরও আছে। প্রশ্নটা হচ্ছে এরকম একটা সার্কিট যদি দিয়ে দেওয়া থাকে তাহলে আমাদের প্রত্যেকটা ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, এই ধরনের প্রবলেম বের করতে পারবে। তাহলে এগুলো করার জন্য আমাদের ইউজ করতে হয় লুপ মেথড বা কারচফস লস। কারচফস লস আমরা মেনলি জানি হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে দরকার পড়ে বেশি, কিন্তু আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে গেলে আমাদের কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সেও আমার দরকার পড়ে। তাহলে এটা একটু বলে আমি আমাদের টোটাল ভিডিওটা শেষ করব। এটা একবার তোমাদের সিবিএসসিতে প্রিভিয়াস ইয়ারে এসেছে, তাই পুরোটা এত শেষ পর্যন্ত দেখার ফলেই তোমাদের এই প্রবলেমটা পর্যন্ত তোমরা পৌঁছেছো। তাহলে এই প্রবলেমটা একবারই এসেছিল, একটু দেখে নাও কীভাবে করতে হয় বা কারচফস ল কীভাবে ইউজ করব। এখানে E1 গ্রেটার দ্যান E2 আছে, যদি তাই থাকে তাহলে এইটা প্রায়োরিটি পাবে, তাই জন্য এটা মাইনাস, এটা প্লাস। E2 থেকে এর প্রায়োরিটি বেশি পেয়েছে, তাই জন্য সিরিজে পুরোটা আমরা অ্যাজিউম করব একটা লুপের মধ্যেই যেহেতু আছে। তাহলে আমরা একটা লুপিংটা ঘোরাই, একটা লুপ ঘুরিয়ে দিলাম। তুমি যেভাবে খুশি করতে পারতে, প্লাস মাইনাস যা খুশি, কিন্তু একবার এই লুপটা যে মুহূর্তে নিয়ে যাব তুমি ভাববে এই বরাবর, মানে আমি ক্লকওয়াইজ করেছি, ক্লকওয়াইজ বরাবর প্রত্যেকটা টার্মিনাল প্রত্যেকটা দিয়ে আমরা হাঁটবো, অ্যাজ ই ওয়াক করছি। তাহলে ওয়াক করলে বা হাঁটলে যদি আমি মাইনাস থেকে প্লাসের দিকে কখনো যাই তাহলে আমরা বলবো প্লাস ইএমএফ হয়েছে, পোটেনশিয়াল ড্রপ যেটা সেটা প্লাস হিসেবে ট্রিট করবো। আর যদি মাইনাস থেকে প্লাসের দিকে যাই তাহলে হচ্ছে প্লাস হিসেবে ট্রিট করবো, আর প্লাস থেকে মাইনাসের দিকে গেলে মাইনাস হিসেবে ট্রিট করবো। ব্যাপারটা কেমন, এই লুপ বরাবর যদি যায় তাহলে মাইনাস থেকে এখানে দেখো এইভাবে ক্লকওয়াইজ, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হাঁটার সময় আমি C1 কে পেয়েছি এবং C1 এর মাইনাস প্লেট থেকে প্লাস প্লেটের দিকে হাঁটছি, তাহলে পোটেনশিয়াল হায়ার পোটেনশিয়ালের দিকে যাচ্ছি। তাহলে ড্রপ কত পড়বে সেটা হচ্ছে Q/C ক্যাপাসিটরের জন্য। তাহলে এখানে দাঁড়িয়ে যাবে হচ্ছে ইউজিং KVL আমি Q/C1 প্লাস, প্লাসের দেওয়ার দরকার নেই কিন্তু প্লাস হলো কেন, মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি। আবার এখান থেকে এই অবধি আসার সময় ব্যাটারি তুমি পাচ্ছ কত, মাইনাস থেকে এগিয়ে প্লাসের দিকে যাওয়া হচ্ছে, তাহলে এটাও লিখবো প্লাস E2। এই অবধি পৌঁছে গেলাম, আবার এখান থেকে এই অবধি আসছি, আবার মাইনাস থেকে প্লাসের দিকে আসছি, তাহলে এখানেও আসবে প্লাস Q/C2। ফাইনাল এই অবধি পৌঁছে গেছি, এখান থেকে এই অবধি আসবে, এবার প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি, প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি, তাই এটা হয়ে গেল -E1। এই সবগুলো একবারে লেখা হয়ে গেলে ডান দিকটা =0 হয়ে যাবে। এটা কারচফস ভোল্টেজ ল। আমরা যখন পরবর্তীকালে কারেন্ট ইলেকট্রিসিটি একটা ডিসকাস করব তখন আর এলাবোরেটলি বলবো, কিন্তু এই মুহূর্তে জেনে রাখো যে সমস্ত পোটেনশিয়াল ড্রপকে সঙ্গে অ্যাড করা হলে ডান দিকটা =0 হবে, এটাই KVL সেকেন্ড ল। তাহলে এখান থেকে কিউ পেতে বলছে, কিউ পেতে হবে এবং তারপর পোটেনশিয়াল ডিফারেন্স পাওয়ার জন্য ফর্মুলা Q/C2। তাহলে ফার্স্ট কিউ পেয়ে যাই, তাহলে এখান থেকে কিউ কমন নিলে আসছে হচ্ছে 1/C1 প্লাস 1/C2 ইকুয়াল টু এদিকে চলে গেলে আসছে হচ্ছে E1 মাইনাস E2। তাহলে এখান থেকে সলভ করলে আসছে কিউ ইকুয়াল টু C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হোল ইন্টু E1 মাইনাস E2। এটা পেয়ে গেলাম কিউ। নেক্সট হচ্ছে C1 এর একপাশে পোটেনশিয়াল ড্রপ কত, তুমি বলেছো এটাই হচ্ছে Q/C1। তাহলে V1 ইজ ইকুয়াল টু Q ডিভাইডেড বাই C1, তাহলে C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হোল ইনটু E1 মাইনাস E2। আর V2 ইজ ইকুয়াল টু Q ডিভাইডেড বাই C2 ইকুয়াল টু C1 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হোল ইনটু E1 মাইনাস। এটা কারচফস ল এর দিয়েই অ্যাপ্লিকেশনটা, তাই এটা দিয়ে আজকে শেষ করলাম। কিছু জিনিস বাকি থাকলো যেটা কিনা হয়তো ভিডিওটা বড় করলাম না, সেটা হচ্ছে কি সুইচ প্রবলেম। আমরা একটা সেপারেট একটা ভিডিও তৈরি করব, সেখানে শুধু সুইচ প্রবলেম, মানে একটা ক্যাপাসিটার সিরিজ অফ ক্যাপাসিটারস কম্বিনেশনস দিয়ে দেওয়া আছে, বলছে কোনো একটা সুইচ প্রথমে ওপেন ছিল তারপর ক্লোজ করে দিলে কোন দিক থেকে কোন দিকে চার্জ ফ্লো করবে, কোন দিক থেকে কোন দিকে চার্জ কত অ্যামাউন্টটা ফ্লো করবে, এই ধরনের কিছু একটা কি দুটো প্রবলেম আমরা সলভ করলে পুরো জিনিসটা তোমরা ক্লিয়ার করে যাবে। তাই এই ভিডিওটার মধ্যে সেটা করলাম না, পরে আরেকটা ভিডিও আমরা করব। এবং তোমরা যদি নিজে কিছু মনে হয় যে স্যার এই টপিকটার উপর কোনো পার্টিকুলারলি একটু ভিডিও করলে ভালো হয়, তো সেটাও তোমরা আমাকে জানিও। আজকে এটুকু, এই পোর্শনটা এই অবধি থাকছে। এটা না বললেই নয় যে তোমরা পুরো ভিডিওটা দেখেছো, দ্যাট ইজ থ্যাঙ্কস ফর দ্যাট। এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবে ফিজিক্স স্কুল ইউটিউব চ্যানেলকে। আমার নাম কৌশিক সাহা।
এবং আমার ইউটিউব চ্যানেলের নাম ফিজিক্স স্কুল। এবং আবার বলি যে আমাদের সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে ফিজিক্স স্কুল ফেসবুক পেজে, তো সেখান থেকেও তোমরা পেতে পারো। এবং লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না।